শ্বাস ছেড়ে নিজের মাথায় গাঁটটা মেরে মেঘ বলে, ছি মেঘ ছি, কী সব ভাবছিস তুই? কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায়? ভালো ভদ্র হলে মানা যেত, এমন গুরুগম্ভীর বদমেজাজি এবং হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হয়? যে ছেলে 10 বছর মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না। এটা ভাবতে মেঘের বুক ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মেঘের হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে। প্রথমে কল দিতেই রিসিভ হয় কল। বন্যা, আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? মেঘ, ওয়ালাইকুম সালাম, ভালো আছি, তুই কেমন আছিস? বন্যা, হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ? তোর তো আবার ভাঙা ফোন ঠুসঠাস বন্ধ হয়ে যায়। মেঘ রাগান্বিত হয়ে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে, তুই আজ কোচিংয়ে আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করছিস? বন্যা, কি মিস করছি বলো? ফোনে বান্ধবী। মেঘ, এখন বললে কি হবে? সেই ফিলটা পাবি নাকি? আজব। বন্যা, আরে বেবি বলো না। তুমি শুক্রবার কোচিং বন্ধ, আবার দেখা হবে রোববার, ততদিন সহ্য হবে না, বলে ফেল প্লিজ। মেঘ, আমার হাতে এখন iPhone 13 Pro Max। মেঘের কথায় বন্যা এক বিন্দু বিশ্বাস না করেনি, হেসে উড়িয়ে দিলে বলো, এখন একটু পরে বলবি 14 Pro Max কিনতে যাচ্ছিস? যাক ভাই, একটা আধা ভাঙা ফোন ব্যবহার করতে দিনে 100 বার বন্ধ হয়, তার হাতে আইফোন। তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি? মেঘ উৎফুল্ল মেজাজে আচমকা বিগড়ে গেল। অভিমান স্বরে বলল, কাল আবির ভাইয়া এসছেন বিদেশ থেকে, উনি নিয়ে আসছেন আমার জন্য। বন্যা, তাই বল। না হয় তোর যে ভাই, সে তো জীবনে ফোন কিনে দিত না। তোর বাবা দিলেও চাইলে সে আছাড় মেরে ভেঙে ফেলতো। ওয়েট ওয়েট, এই আবিরটা কে রে, যে তোকে ছোটোবেলায় মেরেছিল? মেঘ মুখ কালো করে উত্তর দেয়, হ্যাঁ আমার চাচাতো ভাই। বন্যা, তা তোর প্রতি এত মায়া হলো কীভাবে ওনার? মেঘ, জানি না, শোন তোকে কি বলি। বন্যা, হ্যাঁ বল। মেঘ, আসলে আজকে বিকেলে আবির ভাইকে দেখে ছোটোখাটো একটা শখ খেয়েছি। বন্যা, মানে? মেঘ, কি সুদর্শন চেহারা, দাঁড়ানো স্টাইল, লুক আর অগোছালো চুলগুলো দেখে মনটাই এলোমেলো হয়েছে। আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে মেঘ? তুই এত বছর যাবৎ বলছিস যে এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিছে, আর কৈশোরে পা দিতেই এই মানুষটার উপর ক্যাশ খেয়ে বলছিস? মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলায়, এতদিন শুনেছি, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100 ভাগ সত্যি। না হয় যাকে বছর শত্রু ভেবে এসেছিস, আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস। বা মেঘ বাঘ। মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা আবারও বলতে শুরু করলো, এসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে। বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম, একজন বিপদে গেলে আরেকজন সামলাবো, ভুলে গেলি? স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়ার অভিব্যক্তি। সাহসা নিয়ে সামলে আচমকা প্রশ্ন করে বলল, আমি কি দেখতে সুদর্শন না? আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না? মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো। এরপর কয়েক মিনিট শুধু হেসেই বলল, স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ারও যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কি না সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটে গাছপালার রংচটা দেওয়ালের, গরু ছাগলেরও হতে পারিস। রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়ে মেঘ ভাবছে, আজকাল সান্ত্বনা নিতে চাইলে মানুষ মজা নেয়। যদিও বন্যার হাসির কারণটা খুব স্বাভাবিক, মেঘকে বরাবরই চোখে চোখে রেখেছে তানভীর সহ বাড়ির সকলে। 6 থেকে 10 পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, তারপর গার্লস। আহারে জীবন, ধুধু মরুভূমির মতো, কোথাও কেউ নেই। স্কুলের সামনে বাবার গাড়ি থাকতো, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। কোনো ছেলে না দেখলে ক্রাশ খাবে কীভাবে? বোধশক্তি হওয়ার পর মেঘ মনে হয় 2-3টা বিয়ে খেয়েছে কাজিনদের, যাকে বলা নামের বিয়ে। তানবীরের ভয়ে বিয়েবাড়ির এক কোণে বসে থাকতো মেঘ। ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বেরোতে পারবি না, বরযাত্রী আসলে তো আরও না। ঘরের ভিতরে তার জন্য খাবার পাঠানো হতো। তানভীর নিজের বোনকে খাওয়াতো ইচ্ছে মতো, তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো। গায়ে হলুদ, নাচাগানা, এমনকি মেহেদি দিতে পারেনি কখনো। এই কষ্ট এখন আর মেঘ কারো বিয়েতে যায় না। এতে তানভীর মনে হয় হাঁপ ছেড়ে বাঁচে। মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কোনো পৃথিবীর সব মানুষই হাসবে, জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল? কয়েকবার বন্যা কল ব্যাক করছে, নিজের জীবনে হতাশার জন্য মেঘ আর কল রিসিভ করেনি। বান্ধবীকে রাগ দেখে কী হবে, জীবন যেখানে তা মানতেই হবে। মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যাকে। মেঘের সাথে সাথে বন্যার চোখে চোখে রাখে তানভীর। কথায় আছে না, সঙ্গদোষের লোহা ভাসে, সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে, তাই সব বন্যার পিছনে লোক লাগিয়ে রাখে। শুধু বন্যাই না, আরও দুজন বান্ধবী আছে মেঘের, একজন পাখি আর একজন মায়া। ওদেরকেও নজরে রাখে তানভীর। বোনকে সব থেকে প্রোটেক্ট করার জন্য প্রথম আর প্রধান কাজ।
আবির বিকাল থেকে ঘুমাচ্ছে। সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে আদির ডাকে। নিচে আবির আব্বু আর মেঘের আব্বু বসে আছি। আবিরকে বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল নিয়ে কোনোরকম মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বেরোয়। সে তার বাবাকে খুব ভালো করে চেনে। ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দেবেন। আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে। আচমকা এলোমেলো পায়ে ছুটে এসে বের হতে মেঘ চুলগুলো অগোছালো। আকস্মিক ধাক্কা এড়াতে চটজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় মেঘ। তৎক্ষণাৎ মোটা ভুরুযুগল শিথিল হয়ে যায়। অমর্ত্য এক চেয়ে রইল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থেমে গেছে আবিরে। দৃষ্টি তার প্রখর। আচমকা হাঁটা থামাতে গিয়ে শ্বাস ভারী হয়ে যায় আবিরে। কালো জামা পরিত এক ললনার দিকে দৃষ্টি তার। আপাতমস্তক দেখলে একবার কালো জামাতে যাকে অপসরের ন্যায় লাগছে। এলোমেলো চুলগুলি তার কোমর ছড়িয়েছে। চুল দেখে মনে হয় জীবনানন্দ দাশের বনলতাকে উদ্দেশ্য করে লেখা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। দ্রুতগতিতে থামাতে গিয়ে মেঘের ছোট্ট দেহ কম্পিত হয়। দৃষ্টি হয় 6 ফুট লম্বা মানুষের দিকে। মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে। আবিরের চোখের দিকে বিস্ময়ভূত নয়নে তাকিয়েছে মেঘ। পলকও পড়ছে না একটিবার। আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটায় এলোমেলো চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে, যা তার পরনে সাদা টি শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে। সেদিকে খেয়াল নেই আবিরের। আবির কয়েক সেকেন্ড স্তব্ধ। হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবাইকে হাঁটা দেয় সিঁড়ির দিকে। পেছন থেকে অষ্টাদশী কোমল কণ্ঠে ডাক শুনে থমকায় দাঁড়ায় আবির, তবে পেছনে তাকানোর প্রয়োজন মনে করেনি। মেঘ ভয়াত্মক কণ্ঠে পড়ে, থ্যাংক ইউ আবির ভাই। আবির শুনল কিনা জানে না। এক মুহূর্তে দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নেমে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে। থরথর করে কাঁপছে মেঘের হাত পা। মেঘের মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী। কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না। মেয়েটা নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখলো। ভেতরটা ভয়ে আটকে উঠছে বারবার। অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে মেঘের। সোফায় বসে আছে দুই ভাই। বাড়ির মহিলারা রান্নাঘরের কাজে ব্যস্ত থাকলে নজর তাদের এদিকে। কি হবে কে জানে। আলী আহমদ খান নিজের গাম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন, তুমি নাকি বাইক কিনছ? এই কথা শুনে ফিরে অষ্টাদশীর কিছুটা স্বাভাবিক হয়ে পাটা সামনে এগায়। বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায়। নিচের সোফায় বসা আব্বু আর বড় আব্বু। তাদের থেকে কিছুটা দূরে দুই হাত ভাঁজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে আবির। জি, ভাবলেশভাবে উত্তর দেয় আবির। কিন্তু কেন? পুনরায় হুঙ্কার দেয় আব্বু। আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি। তুমি জানো এই বাড়িতে বাইকে কেনা বা চালানো নিষেধ। এবারে প্রশ্নটা চাচু মোজাম্মেল খান করেছেন। হ্যাঁ জানি। 20-30 বছর আগে কী ঘটনা ঘটেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না। যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা 7 সমুদ্র পাড়ি দিলে অবশ্যই হবে। সেটা আমি ঘরে বসে থাকলে হবে আর গাড়িতে চলাচল করলে হবে। তোমার দুই ভাই কি নিজেদের মর্জি মতো চলবে? আলী আকবর খান রাগান্বিত স্বরে প্রশ্ন করে। বাইক কেনা যদি নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু। এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনবো। আমাদের নিজস্ব 3টা গাড়ি আছে। এত গাড়ি কেন কিনলাম তোমাদের জন্য? মোজাম্মেল খান কোমল স্বরে বললেন। গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে, তাই আপনারা গাড়ি কিনছেন। আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না, আমি বাইক কিনছি। এটা নিয়ে এত কথা বাড়ানো কী আছে চাচ্ছু? তোমাদের বাইক সম্পর্কে যেটা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল। এতক্ষণে বাড়ির মহিলারা রান্নাঘরে থাকলে এবারে থাকতে পারে না। এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন। মেঘের তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়েছে আবিরের দিকে। এই বাড়িতে এত বছরে কাউকে গলা উঁচু করে মুখের উপর কথা বলতে দেয় শুনেননি সে। তানভীর ভাইয়ের যত মেজাজ দেখেছে সব মেঘের উপর। বড় আব্বু বা নিজের আব্বুর মুখের উপর কথা বলার সাহস হয়নি তার। আবির ভাই 2 দিন হলো আজই বাবার মুখের উপর নিজের মর্জি শোনাচ্ছে। এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু। মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে মেঘ। আবির, আব্বু চাচু, আমি অনেক দিন যাবৎ চিন্তা ভাবনা করছি নিজে একটা কোম্পানি শুরু করব। তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব। মোজাম্মেল খান ও আলী আকবর খান দুজনে মাথায় যেন আকাশ ভাঙে পড়ল। এত বছর ছেলেকে বাইরে রেখে পড়াশোনা করিয়ে দেশে এসে নিজেদের ব্যবসার হাল ধরবে। দেশে পা না দিতেই নিজের কোম্পানি খোলার চিন্তা ভাবনা করছে ছেলে। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন, আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসায় এগিয়ে নিয়ে যাবে। আবির কিছু বলার আগে আলী আকবর খান বলে উঠলেন, ঠিক আছে, তুমি পড়াশোনা করে এসেছো, তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দিব। তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে একটা শর্ত আছে। তুমি আমাদের কোম্পানির সিইও হবে। আগামী শুক্রবার অফিস ছুটি, তাই তুমি শনিবার অফিসে যাবে। তোমাকে অফিসিয়ালি সিইও পদে দেওয়া হবে। তারপর তুমি আমাদের
অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই। বেস্ট অফ লাক। আবির যেন আগে থেকে জানতো এরকম কিছু হবে, তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা দিল না। এইটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা দিল আবির আর আব্বু। আবার কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বলল, আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না, তোমাদেরকে দায়িত্ব না নিতে হবে। তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানবীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে, তারপর তুমি তোমাদের মতো নিজে কোম্পানি খুলে থাকো। আবির চোয়াল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে, তানবীর রাজনীতি করবে? ওর মাথায় ব্যবসা ঢুকানোর কোনো দরকার নেই। শনিবারে অফিসে আসবো আমি, আমি একাই সব দিক সামলে নেব। তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও, নিজেদের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে। তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি, তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে। আমি আমার মন মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব, তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ। দরকার হলে 2 অফিসের কাজ শেষ করে আমি রাত 12টা বা 2টায় বাসায় ফিরবো, এমনকি নাও ফিরতে পারি। এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয়। একদমই কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয় আবির। আলী আহমদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন। পিনপতন নীরবতা। সোফা বসে আছেন মোজাম্মেল খান। কাছে 3 যা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু সমস্যা হচ্ছে বাইরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা। এটাই তাদের চিন্তার বিষয়। নিচে উপস্থিত মানুষের মধ্যে চিন্তার ছাপ দেখা গেল। উপরে দাঁড়িয়ে একজন বিনোদন উপভোগ করছিল। যেই বড় অব্বুর কথার উপর কারো কথা চলে না, আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে। বাবা ছেলে কি সত্যটাই নিচ্ছে, যেমন বাবা তেমন ছেলে। এসব ভেবে হাসি পাচ্ছে মেঘের। হঠাৎ করে হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেয়েটার। আর ফিসফিস করে বলতে শিখল, নিজেই তো হিটলার, সাথে আমার ভাইটাকেও বড় গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে। এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা, এখন আবার আরেকজনের আবির্ভাব হলো। কপালটাই খারাপ আমার। এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই, তাই বিড়বিড় করতে করতে রুমে ঢুকে যাবে। হঠাৎ চোখ পড়ে আবির ভাইয়ের রুমের দিকে। এক রাশ হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ। মা বাবাকে ছেড়ে আলাদা রুমে থাকলো। খুব স্বাভাবিকভাবে নিচতলা থেকে উপরতলায় চলে এসেছিল মেঘ। আবির ভাই বিদেশ যাওয়াতে কোনো চিন্তাই ছিল না, কিন্তু মেঘ আসার 15 দিনের মাথায় তানভীর ও মেঘ পাশের রুমে চলে যায় জিনিসপত্র নিয়ে। সিঁড়ি দিয়ে সোজা উঠতেই তানভীরের রুম। বোনকে পাহারা দিতে মূলত এই রুমে আসা। তানভীর যতক্ষণ রুমে থাকবে ততক্ষণ নিজের রুমটা দরজাটা খুলে রাখে। মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে। বর্তমান মেঘের অবস্থা নাজেহাল, কারণ তার এক পাশে আবির ভাই আর এক পাশে তানভীর ভাই। তানভীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করাচ্ছে। কিছুদিন পর থেকে মিমও উপরে থাকবে, কিন্তু তাতে কি, ভাইয়ের ঘর ডিঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে কিনা সন্দেহ আছে। রাত 10টায় উপরে বাজে। সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে ফিরছে। আবির এখনও বাড়ি ফিরেনি। মালিয়া খান সোফায় বসে অপেক্ষা করছে ছেলের জন্য। 10-15 মিনিট অপেক্ষা করার পর বাড়িতে ঢুকলেন আবির আর তানভীর। মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হলেছে। আম্মু, তুমি আমাদের জন্য এভাবে রাত জেগে বসে থাকো না প্লিজ। আমি নিজের মতো করে খেয়ে নেব। তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য, সহসা উত্তর দিল মালিয়া খান। বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে দেয় তানভীর। আবির ঘাড় ঘুরিয়ে তাকায় তানভীরের দিকে। সঙ্গে সঙ্গে তানভীরের হাসি থামিয়ে নিঃশব্দে বলে, তানভীর বরাবরই ভীতু প্রকৃতির। বাইরে যতই শক্তপোক্ত থাকুক না কেন, বাবা চাচা আর ভাইয়ের সামনে সে যেন ভেজা পিরেল। এতদিন যত কাজই থাকতো না কেন, ছেলেটা 8-9টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসতো। কিন্তু আবির ফেরার টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার। আবির মায়ের উদ্দেশ্যে ঠাট্টার স্বরে বলল, এর উল্টোটাও হতে পারে। যেমন তোমরা বৌমা তোমার কোলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে। ছেলের এরকম ঠাট্টায় ভ্যাবাচাকা খেয়ে গেল মালিয়া খান। আবির পুরনায় শান্ত অথচ কড়াভাবে বলে উঠল, কাল থেকে তোমরা যেন বসে থাকতে না দেখি। আমার কিছু লাগলে চেয়ে নেব, আর টেবিলে রেখে দিও, আমি খেয়ে নেব। এই কথার উত্তর না দিয়ে মালিয়া খান স্বাভাবিক কণ্ঠে বলল, তানভীর, মেঘ এখনও খায়নি, একটু ডেকে আসবি, এখন খাবে কি না? তানভীর ঠিক আছে বলে উপরে গেল। আবির নিজের রুমে গেল। 5 মিনিট ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে। এতক্ষণে মেঘ খাবার টেবিলে চলে এসেছে। ভাবছিল ভাই ফ্রেশ হয়ে নামার আগে তাড়াতাড়ি খাবার খেয়ে নেবে। খাওয়া অর্ধেক হতে তার দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ির পানে। কালো টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির। মেঘ সরু চোখে নিরীক্ষণ করছে আবিরকে। মানুষটাকে দেখে হৃৎপিণ্ড বাড়তে লাগলো মেঘের। এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভিতর কিছু একটা হচ্ছে, কিন্তু বোধগম্য হলো না। নিজের অজান্তে বুকের বাঁ পাশে হাত রাখলো মেঘ। অনুভব করলো কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভেতর। আবির চেয়ার টেনে বসার আগে ঘোর কাটল মেঘের। সশব্দে হাত নামিয়ে আনলো বুকের থেকে। আবির মেঘের
বিপরীত চেয়ারে বসছে। মেঘের ছোট্ট বুকটা অনবরত কেঁপে যাচ্ছে। চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা। শরীর কাঁপাকাঁপি আর হৃৎপিণ্ডে লাফালাফি যে বিদ্বেষ দিশেহারা অবস্থা অষ্টাদশী। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে আবিরের সামনে থেকে, কিন্তু পাচ্ছে না। মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে বাঁধা। মালিয়া খান হঠাৎ মেঘের হাতে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে কি হলো তোর? দ্বিতীয়বার ঘোর কাটলো মেঘের। তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। কাঁপা কাঁপা বলে বলল, কিছু না। এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করলো, কিন্তু এবার আর গলা দিয়ে খাবার নামছে না মেঘের। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কাঁপা কাঁপা হাতে গ্লাস নিয়ে ঢক ঢক করে অর্ধেক গ্লাস পানি নিমেষে শেষ করে ফেললো মেঘ। আবির আপন মনে খাচ্ছে। সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজন মনে করলো না। এই জগতের সব কিছু তার আগ্রহ সৃষ্টি করতে অক্ষম। আবির গা ছাড়া ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করলো মেঘ। মাঝখানে এক পলকের জন্য তাকিয়ে ছিল আবিরের দিকে। কালো টি শার্টে মুখটা কত মায়াবী লাগছে। এলোমেলো চুল, খাওয়ার স্টাইল দিকে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেলো অষ্টাদশী। কে বলতে পারে 2 দিন আগ পর্যন্ত আবিরের কোনো স্মৃতি ছিল না মেঘের মন মস্তিষ্কে। হঠাৎ মনে পড়লো শুধু ওকে মেরেছিল, এই স্মৃতিটাই মনে হতো এবং রাগে কটমট করতো। আর আজ বিকেল থেকে যতবার আবিরকে দেখছে মেঘের শীর্ণ বক্ষ ধর পড়িয়ে উঠছে। ছোটবেলা থেকে যে ভয়টা ভাইয়ের প্রতি বোনের ছিল সেটা আজ বদলে গেছে। আবিরের দৃষ্টি তাকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এই দৃষ্টি সূচলো কিংবা ধারালো অস্ত্র, যা কিশোরীর বক্ষ পিঞ্জর এপার ওপর করে দেওয়ার ক্ষমতা রাখে। আবিরের দৃষ্টি এক দৃষ্টিতে তাকিয়ে হাবিজাবি চিন্তা করছে মেঘ। আবির চোখ তুলে তাকাতে মেঘের মনোযোগ ঘুরে গেল। আবির তপ্ত দৃষ্টি মনে হচ্ছে ফালা ফালা করে দিচ্ছে হৃৎপিণ্ডটা। দৃষ্টি সংযত করে চিবুক নামিয়ে গলা সহসা মুখ বিবর চুপসে গেল আমসত্ত্ব নেই। দ্বিতীয়বার আবিরের দিকে তাকানোর স্পষ্টটুকু হয়নি অষ্টাদশী। এর মধ্যে মালিয়া খানের ছেলে আবিরের উদ্দেশ্যে বলল, তোর নতুন কোম্পানিটা কিনা খুললে হয় না? তোর বাবার বিষয়টা ভালোভাবে নিচ্ছিস না কেন? বাবাকে রাগিয়ে দিচ্ছিস? তোর বাবা তোকে অনেক ভালোবাসে। শানিত স্বরে মায়ের দিকে তাকে আবির বলা শুনল, ছোটবেলায় সারা জীবন বাবাদের প্রিয় থাকতে পারে না। নিজের স্বপ্ন ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলে। এটা অস্বাভাবিক কিছু না। যদি বাবার স্বপ্ন বা ইচ্ছের হাল প্রতিটা ছেলে ধরতো, তাহলে পৃথিবী এতটা এগিয়ে যেত না। আমাকে দেশ ছেড়ে এত বছর বাইরে পড়ে থাকতে হতো না। আব্বু নিজে এই কোম্পানি শুরু করেছিলেন। উনি যদি ওনার বাবার ইচ্ছেকে প্রাধান্য দিতেন, তাহলে এত দূর পৌঁছাতেন না। তাছাড়া আমি তো বলিনি বাবার স্বপ্ন বাদ দিয়ে আমি আমার স্বপ্নকে প্রাধান্য দেব। আমার স্বপ্ন একান্তই আমার, আমি দুদিক সামলাবো। তুমি এসব নিয়ে অযথা চিন্তা করে নিজের শরীর খারাপ করো না। মালিক খান চিন্তিত স্বরে বলে উঠল, এত চা বা দৌড়দৌড়ি করে তো তুই নিজে অসুস্থ হয়ে পড়বি বাবা। আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমাকে তো বললাম আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না। তানভীর মাঝখান থেকে বলে উঠল, ভাইয়া জন্য চিন্তা করার মানুষ আছে বড়ম্মু, তুমি রিল্যাক্স থাকতে পারো। মেঘ এতক্ষণ নীরবে খেলে থাকলেও এই কথা শোনা মাত্র দেহে কম্পিত আর আতঙ্কিত হয়ে তাকালো আবিরের দিকে। আবির তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তানভীরের দিকে, অমনি মুখটা চুপসে গেল তানভীরের। করুণ স্বরে বলল, সরি ভাই। পিনপতন নীরবতা। খাবার টেবিলে কেউ কোনো কথা বলছে না। মেঘের মনটা সহসা খারাপ হয়ে গেল। তানভীর আবিরের একনিষ্ঠ ভক্ত। এক কথায় দুজনে বেস্ট ফ্রেন্ড। আবির গুরুগম্ভীর স্বভাবের, রাগী, কথা কম বলে, কিন্তু দিন শেষে আবিরের অপ্রকাশিত আবেগগুলো তানভীরকে শেয়ার করে এসেছে এত বছর। এমনকি এখনও আবিরের থেকে বেশি তানভীরকে ভালোবাসে আবির। আবির যদি বলে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে থাকবি, তানভীর তাই করবে। অবশ্য করবে না কেন? সেই কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছে তানভীরের। পড়াশোনায় তার বিশেষ আগ্রহ ছিল না। বড় আব্বু আর আব্বুকে বলেছে কয়েকবার, তাদের কড়া জবাব, রাজনীতি আমাদের পছন্দ না, এই বাড়ি কেউ রাজনীতি করবে না। একদিন বাধ্য হয়ে ভাইকে কল করলো তানভীর। ভালো মন্দ কথা শেয়ার করে তানভীর ভয়ে ভয়ে বলল, ভাইয়া তোমার সাথে আমার একটু কথা ছিল। আবির সাবলীলের ভঙ্গিতে উত্তর দিয়েছিল, রাজনীতি করতে চাচ্ছিস তাই তো? তানভীর নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। নিজের এত স্বাভাবিকভাবে কথাটা বলছে আবির। তুই রাজনীতি করা সমস্যা নেই, কিন্তু কিছু বিষয় মাথায় রাখবি। বিষয়টা দেখতে যতটা সহজ ততটা সহজ না। একনিষ্ঠ সৎ থাকতে হবে তোকে। দল মত নির্বিশেষে তোকে সত্যের পথে চলতে হবে। পাঁচাটা স্বভাবের যেন না হয়। তানভীর ভয়ে ভয়ে বলল, বড় আব্বু আর আব্বু তো রাজি হচ্ছে না। আবির হেসে উত্তর দিল, ওইসব আমি সামলে নেব। তুই আমায় কথা দে, তুই তোর জায়গায় সৎ থাকবি আর যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করবি। সেদিন খুশিতে তানভীরের চোখ টলমল করছিল। আবিরের সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরে কেঁদেই দিত ছেলেটা। সেদিন ভাইকে কথা দিয়েছিল সে সারা জীবন সৎ থাকবে এবং একনিষ্ঠভাবে রাজনীতি করবে। এরপর থেকে রাজনীতির সম্পর্কিত যত ঝামেলা আছে, কী আর করার, কোনটা ভালো হবে সব আবিরের সাথে সিদ্ধান্ত নিয়েছিল তানভীর। আজ থেকে ছাত্রলীগের সভাপতি। সবটুকু ক্রেডিট আবিরের। আগামী বছর মেয়র নির্বাচনের পরে নতুন করে সভাপতি করা হবে। তাই তানভীর চেষ্টা করছে যে এইবারও সভাপতি হতে পারে। তানভীরের রাজনীতির জন্য বাবা চাচার সাথে আবিরের কথা কাটাকাটি সেই শুরু। তাই কিন্তু আবির একবারও তানভীর
রাজনীতি করবে। আজ সন্ধ্যায় বাবা চাচার মুখের উপর বলেছিল তানভীরকে কোনো প্রকার বাধা যেন দেওয়া না হয়। তানভীর নিজের জীবনে আবিরের গাছের নেই, যার ছায়ায় তানভীরের অবস্থান। তাই তা ছাড়া তানভীর অসহায়। খাওয়া শেষে আবির নিজের রুমে চলে গেছে, তানভীরও চলে গেছে, কিন্তু বসে আছে মেঘ। সে খাবার টেবিলে সবার আগে এসেছিল, ভেবেছিল ভাইয়ের আগে খেয়ে পালাবে, কিন্তু হলো আর কই। আবিরের জীবনে কেউ আছে এই কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছে অষ্টাদশে। ভাতের প্লেটে আঙুল ঘুরাচ্ছে আর ভাবছে, আমার ছোট্ট মনটা এভাবে ভেঙে গেল, প্রেমে পড়ার আগে ব্রেকআপ হয়ে গেল। ছি! তৎক্ষণাৎ নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে, থাক, মন খারাপ করিস না, ছেলেটা ভালো না, মনে নেই তোকে ছোটবেলায় মেরেছিল আস্ত হিটলার। তোর জীবনে রাজপুত্র আসবে, যার জীবন রাজ করবি তুই শুধু। মালিয়া খান মেঘের হাতে পুনরায় ধাক্কা দিয়ে বলো, থাক, তোর আর খেতে হবে না। এতে হুঁশ ফিরে মেঘের। মেঘ কিছু বলার আগে খাবার প্লেট সামনে থেকে নিয়ে যান উনি। বড় আম্মুর এসব কর্মকাণ্ডে আহাম্মক বনে যায়। মালিয়া খান বলে ওঠেন, এভাবে 14 ঘন্টা ভাত নিয়ে বসে থাকলে বিষ হয়ে যাবে খাবার। মেঘের খাবার খাওয়ার তেমন ইচ্ছে নেই, সে নিজেকে সান্ত্বনা দিতে ব্যস্ত। হাতটা ধৌত রুমের দিকে যাচ্ছে। মালিয়া খান মেঘকে ডেকে আবার বলল, তোর কি পেট ভরেছে নাকি নতুন করে খাবার এনে দেবো? আর খাবো না, এটুকু বলে রুমে চলে গেল মেঘ। পড়তে ইচ্ছা করছে না মেঘের, চুপচাপ শুয়ে আছে। চোখ বন্ধ করতে ভেসে আছে আবিরের হাসি। বাইকে এনে যখন হাসি মুখে বলেছিল, কথাগুলো কানে ভাসে আসছে। কি সুন্দর করে কথা বলে মানুষটা, তাকানোর ধরন, রাগলে কুঁচকে ফেলা ঘন ভুরু, সবাই যেন চোখের সামনে ভেসে আসছে মেঘ। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে মেঘ, বুক ভেঙে আসে কষ্টে। এই লোকটা আবার ভাবনায় কেন আসছে বারবার? এই লোকটা তো অন্য কারো, এই বলে অভিমানে ঘুমিয়ে পড়ে মেঘ। আজ শুক্রবার, সকাল থেকে বাড়িতে হয়েছেই। মি, মাদি আর মেঘ দুষ্টুমিতে আড্ডায় মাতিয়ে তুলছে ড্রয়িং রুম। তিনজা রান্নার ব্যস্ত। আবির বাড়ি ফিরছে বলে আবিরের 2 মামা 2 খালা, তাদের বাচ্চারা এসেছেন। মিম এবং মেঘের মামা খালাদের বাড়ি থেকে বেড়াতে আসবে মানুষ। বেশিরভাগ মানুষের চাকরিজীবী, যার ফলে শুক্রবার ছাড়া কোনো সময় নেই। ইকবাল খান ব্যস্ত বাজার করা নিয়ে, যখন যা লাগছে উনি ছুটি আনছেন জন্য। তানভীর সকাল থেকে কোনো খোঁজ নেই। সকালে নাস্তা করে বেরিয়েছে, পার্টি অফিসে আজ বিকালে ফিরবে বলে চলে গেছে। এই জন্য মেঘের কোনো ভয় ডর নেই, আপন মনে আড্ডায় মগ্ন মেয়েটা। হঠাৎ উপরের করিডোর থেকে আবিরের ডাক বলল মাকে, আম্মু একটু কফি দিতে পারবে? এই বলে রুমে চলে গেল পুনরায়। উত্তর শোনার প্রয়োজন মনে করেনি। মালিয়া খান কপি করে মেঘকে ডেকে দিল, কফিটা আবিরকে দিয়ে আয় তোমা। মেঘ তৎক্ষণাৎ মনে পড়ে গেল গত রাতের কথা, সহসা বলে উঠল, আমি কেন, মিম দিয়ে আসুক। মালিয়া খান কিছুটা বিরক্ত হয়ে বলল, ওরা নিয়ে ফেলে দিবে, তখন আর এক মুসিবতে পড়বো। বাড়িতে একটু পর যা মেহমান আসবে, যান আম্মা। মেঘার কথা না ভেবে ধীর পায়ে হাঁটতে হাঁটতে আবিরের দরজা পর্যন্ত আসলো। গলা শুকিয়ে যাচ্ছে মেঘের, বুকের ভেতর ধুকপুকটা বেড়েই যাচ্ছে, হাত পা কাঁপছে। আস্তে আস্তে দরজায় টোকা দিল আবির। দরজা খোলা আছে। কাঁপা কাঁপাতায় দরজা ধাক্কা দিল মেঘ। আবির ল্যাপটপে কী যেন করছে, তাকিয়ে দেখলো না কে আসছে। আবির, এখানে রেখে যা। মেঘ হাঁটতে পারছে না, হাত আর বেশি কাঁপছে এখন, পায়ে এটুকু জোরও পাচ্ছে না, ঠায় দাঁড়িয়েছে আগের জায়গায়। আবির ল্যাপটপ টেবিলে রেখে মেঘের মুখোমুখি এসে দাঁড়িয়েছে, হাত থেকে কফির কাপটা নিয়ে ড্রয়িং টেবিলের সামনে রেখে। মেঘের সেদিকে কোনো মনোযোগ নেই, তার মস্তিষ্কের প্রতিটা নিউরন হচ্ছে এদিক ওদিক। বডি স্প্রে তীব্র ঘ্রাণে হুঁশ ফিরে মেঘের। তার থেকে 1 ফুটের দূরত্বে দাঁড়িয়েছে আবির। আচমকা এইভাবে এসে দাঁড়ানো একটা ভ্যাবাচাকা খেলো মেয়েটা। মেঘ স্রত্ব ঘুরে নিজের উপর জোর খাটিয়ে পা বাড়ায় দরজার দিকে। সবেগে সুদূরও হস্তে মেঘের কুনুই চেপে ধরলে আবির। কড়া কণ্ঠ বলল, এদিকে তাকা। অনিচ্ছার সত্ত্বেও ঘুরে তাকালো মেঘ। চিবুক নেমে গলা আটকালো, সারা শরীর কাঁপছে। শীতল স্বরে হুমকিতে কানের লতি গরম হয়ে যাচ্ছে। তারা আবিরের শরীরের সাথে বডি স্প্রে তীব্র গন্ধ নাকে লাগছে মেঘের। আবির পুরো কণ্ঠে বলল, কফিটা টেবিলে দিয়ে আসতে বলেছিলাম, কথা কানে যায় না? এটুকুতে বলতে মেঘ হেলে দুলে পড়ে যেতে নেয়। টালমাহাল মেয়েটার বাহু ধরে সোজা দাঁড় করিয়ে দিল আবির। জ্ঞান হারাতে হারাতে যেন হারায়নি। আবিরের চাউনি তীক্ষ্ণতা গম্ভীর কণ্ঠে, তুই কি পুষ্টিহীনতায় ভুগছিস? অবশ্যই ভুগবি না গিয়ে কেন? খাবার প্লেটে আঙ্গুর গুলারে কি আর শরীরে পুষ্টি হবে? প্রথমে গম্ভীর কণ্ঠে বলল, শেষটা যেন মজার ছেলেই বলল। মেঘের শরীর ঘামছে। কে বুঝবে এই লোকটা, যাকে দেখলে অষ্টাদশী সব শক্তি নিমেষে মিলিয়ে যায়, কোথাও যেন যার দৃষ্টি কেড়ে নেয় তার সমস্ত ধ্যান জ্ঞান মনোনিবেশ। আবার সাবলীল ভঙ্গিতে বলে উঠল, যেতে পারবি নাকি দিয়ে আসবো? নিজেকে সামলে মেঘ বলবো, পারবো। তারপর গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে যায়। আবির তাকিয়ে আছে অষ্টাদশে হাঁটার পানে। কোনো রকম নিজের রুম পর্যন্ত এসেছে। এক দৌড়ে এসে খাটে শুয়ে মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করছে। কয়েক মুহূর্তের মধ্যে নিজের অস্তিত্ব
খুঁজে পেল না। সেন্স হারিয়ে পড়ে আছে বিছানায়। 11টার পর মেহমান আসা শুরু করলো। বাড়িঘর ভরে গেছে আত্মীয় স্বজনে। মিম আদি গোসল করে সেজেগুজে গল্প করছে সবার সাথে। আবির এক্কেবারে নামাজের সময় ঘর থেকে বের হচ্ছে। টুপি পাঞ্জাবি পরে অন্য অন্য দিনের থেকে অনেক সুন্দর লাগছে ছেলেটাকে। সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে। মেঘের দেহ এখনও বিছানায় লেপ্টেছে। বোনকে খুঁজতে মিম উপরে গিয়ে দেখে মেঘ ঘুমাচ্ছে। ডাকতে ডাকতে মেঘের ঘুম ভাঙে। মিম, আপু ও আপু উঠো, এখন ঘুমাচ্ছ কেন? বাড়িতে মেহমান চলে এসছে। আজানের পর গেছে অনেকক্ষণ আগে, উঠো, নামাজ পড়ে রেডি হও, আম্মু আমারে পাঠাইছে তোমার ডাকতে। কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরে। পাশের দেওয়ালে টাঙানো দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা 15 বাজে। তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে বসে। আবিরকে কফি দিতে লেগেছিল 8টা 30 থেকে 9টার মধ্যে। 4 ঘন্টার উপর তার জ্ঞান ছিল না। 5 মিনিট বসে তারপর গোসলে চলে যায়। নামাজ পড়ে আবির দেওয়া একটা জামা পরে নিল মেঘ। বেগুনি রঙের গাউন মোটামুটি গার্জিয়াস। চুলগুলো খোপা করে নিল। এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছুই করতে পারবে না। মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিয়ে হালকা করে রুম থেকে বের হতেই প্রায় 3টার দিকে মামা খালারা সবাই খেতে বসেছে। ছোটদের খাওয়া শেষ। রুম থেকে বের হয় করিডোরে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। বাড়িতে এত হৈল্লোড়ের শব্দে মাথা ধরে ফেলছে মেঘের। নজর পড়ে সোফার দিকে। আবিরকে ঘেরাও করে বসেছে মামাতো খালাতো ভাই বোনেরা। তাদের মধ্যে একজনের দিক নজর পড়ে স্পেশাল একজন, মালা আপুর দিকে। মালা আপু অনার্স 3য় বর্ষে পড়ে এখন। আবির ভাইয়ের মামাতো বোন। মালা আপুর একটা বড় আপু আছে, উনি মাইশা। ওনার পড়াশোনা শেষ করে জব করছেন। 2 বোনে এসছে, কিন্তু মালা আপুর দৃষ্টি কেমন জানি আবির ভাইয়ের দিকে এমনভাবে তাকিয়েছে যেন চোখ দিয়ে গিলেই খাবে আবির ভাইকে। বিষয়টা দেখে মেঘের মেজাজ গরম হয়েছে। তৎক্ষণাৎ মনে পড়ে গেল রাতের কথা। তানভীর ভাইয়া তো বলেছিল আবির ভাইয়ের জীবনে কেউ আছে, মালা আপুই নাকি সেই কেউ। ভাবতে বুকটা কষ্টে ভরে গেল মেঘের। আবিরের সমবয়সী একটা ভাইয়া আছে, নাম সাকিব। উনি আবিরের ভাইয়ের বেস্ট দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড বলা চলে। আরও একটা ছোট্ট ভাই আবির ভাইয়ের, সেটা অনেক কথা জিজ্ঞাসা করছে। বিদেশ কেমন লাগে, পড়াশোনা কেমন লাগে, কীভাবে থাকতে হয় এসব। মেঘ ধীর পায়ে সিঁড়ি দিয়ে নামছে। আবির এক পলক তাকায় সেদিকে। পুনরায় কথায় মনোযোগ দেয়। মেঘকে দেখে 2-4 জন ডাক শুরু করে দেয়। এই মেঘ, কেমন আছিস? এদিকে আয়। মিম ছুটে এসে মেঘে দেখে। আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। মাশাআল্লাহ। নজর না লেগে মেঘ মুচকে আসলো। মিম মেঘকে টেনে নিয়ে সোফায় বসলো। সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে আবির ভাইয়ের দিকে। উপর থেকে সে শুধু মালা আপুর নজরটাই দেখছে। এখন সে আবিরকে দেখছে। নীল পাঞ্জাবি, সাদা প্যান্ট, মাথায় টুপি, আহা কি মায়াবী লাগছে। আবির হাস্যোজ্জ্বল মুখটা দেখে প্রেমে পড়ে গেছে মেঘ। যত্রতত্র দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলে ব্যস্ত। বড়দের খাওয়া শেষ। মেঘ উঠে সবাইকে সালাম দিয়ে খুশ গল্প করতে করতে খালামণিদের অনেকদিন পর দেখা। আগে বিয়েতে গেলে টুকটাক হতো, কিন্তু তানভীরের অত্যাচারে মেয়েটা বিয়ে বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছে। তাই মামি আর খালাদের সাথে দেখা হয় না। মামারা অবশ্য মাঝে মাঝে আসে, সেটা নিয়ে। সেদিন ঘোরাঘুরি শেষে সবাই নিজেদের বাড়িতে রওনা দেয়। থাকার জন্য বলেছিল, কিন্তু চাকরিজীবীর কাছে বেড়ানো মানে কয়েক ঘন্টা। বিদায়বেলা মালা আপুর আচরণে মাথা গরম হয়ে যায় মেঘের। ভালো করে বললেই হয় যে বেড়াতে যাবেন, গায়ে ঢলে পড়ার কী আছে? আশ্চর্য! মালার এরকম আচরণে আবির তৎক্ষণাৎ সরে না গেলেও তো উপরে যেতে পারত। এই মেয়ে, রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ নিজের রুমে চলে যায়। মেহমানদের বিদায় নিয়ে আবির বাইক নিয়ে বেরিয়ে যায় কোথায় যেন। মাঝখানে তানভীর একবার এসেছিল, সবার সাথে দেখা করে আবার বেরিয়ে গেছে। পার্টি অফিসে কী নিয়ে ঝামেলা চলছে, তাই বসার সময় হয়নি তার। মেঘ নিজের রুমে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো, কিন্তু কেন কাছে সে নিজেও জানে না। অতিরিক্ত লাগে কান্না আসে মেয়েটার। মেঘ বরাবরই অভিমানী, অল্পতে কান্না করে দেয়। রাত 10টা বেজে গেছে, এখনও মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা। সারাদিন খাওয়া নেই। তড়িঘড়ি করে তানভীর বাড়িতে ঢুকে এসে জিজ্ঞাসা করে, মেঘ খেয়েছে? হালিমা খান সহসা নিয়ে উত্তর দিয়ে, সন্ধ্যার পর এত ডাকছি, দরজা তো খুলছেই না। তানভীর আর কথা বলল না, তড়িৎ গতি ছুটে গেল বোনের দরজার সামনে। প্রথমে আস্তে করে ডাকলো, মেঘের সাড়া নেই। আচমকা চোয়াল শক্ত করে এক পর চিৎকার দিল, মেঘ, তুই এই মুহূর্তে দরজা না খুলে তোর কপালে শনি এসেছে বলে দিলাম। মেঘ শোয়া থেকে এক লাফে উঠে বসলো। কয়েক সেকেন্ড দৌড়ে গিয়ে দরজা খুলো। চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে। আজ পর্যন্ত তানভীর মেঘের গায়ে হাত তুলেনি, শুধু ধমকি দেয়। কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না। কখন আবির ভাইয়ের মতো নাকে মুখে মারবে থাপ্পড় বিশ্বাস নেই। দরজা খুলতে নরম স্বরে মেঘ বলে, খেতে যা। মেঘ তানভীরে এত নরম স্বর কোনোদিন শুনেনি। ভাবতে পারছে না ভাইয়া তাকে এত ভালোবেসে খেতে বলে। তানভীর, খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস, তোকে একটা ফেসবুক আইডি খুলে দেবো। তানভীরে এমন কথায় মেঘ আহাম্মুক বনে গেল। তানভীর ভাই বরাবরই এরকম, নিজে ছাড়বে তারপর নিজেই আদর করবে, এটা সেটা কিনে আনবে মেঘের জন্য। কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এত নরম স্বরে কখনো শুনিনি এর আগে। নিমিষে মনটা খুশিতে ভরে গেল। খাবার টেবিলে বসে আপন মানে খাবার খাচ্ছে। আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে, একটু একটু করে সব চেক করো। কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু
হালিমা খান, সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম, বের হলি না কেন? ঠিক ভাই বের করে নিয়ে আসলো। আমাকে কেন কষ্ট দিস? তোকে কি বলে 2 দিন পর পর না খেয়ে পড়ে থাকিস? কিছুদিন পর যে অ্যাডমিশন, না খেলে পড়বি কীভাবে? আর না পড়লে ভর্তি হবি কীভাবে? তুই তো তার ভাইয়ের মতো হচ্ছিস, যে সারাদিন ভণ্ডের মতো টুই টুই করে ঘুরিস, আর তুইও এখন তার ভাব নিচ্ছিস। খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস। আর শোন, মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না। তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না। এতটুকু বলে চোখ পড়তে ড্রয়িং রুমে দাঁড়ানো আবির দিকে। আবিরের চাউনি, পরিষ্কার রুষ্টতা, শ্যামবর্ণের মুখমণ্ডলে কালো দেখাচ্ছে। কড়া কণ্ঠে মামুনির দিকে তাকিয়ে প্রশ্ন করে, কী হয়েছে? পুরুষালী কণ্ঠে আতকে উঠে মেঘ। হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল, খায় না ঠিক মতো, পড়াশুনো করে না, কি করবো ওকে নিয়ে? মেঘ পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দেয়, ওকে কিছু বলো না, কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবার খাবে। একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখবো। আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান, কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারল না। এত বছর অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানভীর এসে ধমক না দিয়ে বুঝিয়ে এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন। দুইজন মিলে মেঘকে শাসন করবে ভাবতেই মেঘের বুক কেঁপে উঠল। আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তি কাজ করে মেঘের। আবির ভাই এর এত মূল্যবান সময়ের মধ্যে 5 মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাববে, এতেই খুশি খুশি লাগছে মেঘের। তৎক্ষণাৎ মনে হলো তানভীর ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দিবে। তাড়াতাড়ি রুমে খেয়ে দিয়ে রুমের দিকে ছুটলো। রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানভীর ভাইয়ের রুমে, কিন্তু তানভীর ভাইয়ের রুমে নেই। কিছুক্ষণ অপেক্ষা তো কোথাও নেই। মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে, হঠাৎ পেলে তানভীরের কণ্ঠ। কিন্তু কথায় আছে না, বাধ্য হয়ে মেঘ জোরে ডাক দিল, ভাইয়া। তানভীরের পাশের রুম থেকে উত্তর আসলো, আবির ভাইয়ের রুমে আছি, আয়। আবিরের নামটা শুনে মেঘের বুকটা হু করে চিন্তায় নিজেকে নিজের সাহস দেওয়ার চেষ্টা করলো। তারপর গুটি গুটি পায়ে হেঁটে দাঁড়ালো দরজার সামনে। তানভীর ভেতরে আয়। মেঘ, মোবাইলটা দিয়ে যা, তুমি কাজ করো। তানভীর, আরে ভেতরে আয়, বস তুই, তোকেও দরকার লাগবে। মেঘার কথা না বাড়িয়ে চুপচাপ খাটের উপর বসলো। আবির নেই রুমে, ওয়াশরুমে আছে মনে হয়। তানভীর ফোন নিয়ে কী যেন করছে। তখন ওয়াশরুম থেকে বের হলো আবির। মেঘের দৃষ্টি সেদিকে। একটা ছাই রঙের টি শার্ট, একটা ব্ল্যাক ট্রাউজার, ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। শরীরের টি শার্টটা অনেকটা ভিজে গেছে। মেঘ টেনে হিস্ট্রে দৃষ্টি নামিয়ে আনলো নিচে। মনে মনে ভাবছে, একটা মানুষ এত কিউট হয় কীভাবে? যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম, সারাদিন পড়তাম আর দেখতাম, তাহলে আমার মন কখনোই খারাপ হতো না। লোকটা ফর্সা নন, শ্যামলা গায়ের রং, কিন্তু দেখতে মারাত্মক সুন্দরী। সবচেয়ে মারাত্মক ওনার লুক, তাকানো স্টাইল। উফ, যতবার দেখছি ততবার এই মানুষটার ক্রাশ খাচ্ছি। আবির ভাই খাটের ওপর পাশে টেবিলে হাত নিয়ে বসেছেন। তানভীর ভাইয়া মোবাইলে ফেসবুক অপশানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টটা ঢুকলে তানভীর ভাইয়ের ফোনে কল আসে। দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করার কথা বলে শুরু করলো। অমনি মেঘের মোবাইলটা আবিরের হাতে দিয়ে বলল, ভাইয়া তুমি ওর অ্যাকাউন্ট খুলে দাও, আমার গুরুত্বপূর্ণ কল আছে। এই বলে মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ চুপচাপ বসেছে, মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না, বুকটা এখনও ধুকপুক করছে। আবির মেঘের মোবাইলটা নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট, জন্ম তারিখ, সাল, নাম জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেনি উনি। সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে। তখনই রুমে ঢুকলে তানভীর সহসা বলে উঠল, শেষ। এই বলে ফোনটা নিজের হাতে নিল। ফেসবুকে ঢুকে তানভীরের আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো। আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দেয়, একসেপ্ট করে না। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমায় রিকোয়েস্ট দিতে হবে না। তানভীরের কথা পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল, ভাইয়া তোমায় রিকোয়েস্ট পাঠাচ্ছি, একসেপ্ট করে নাও, নাহলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে তানভীর দিকে। মেঘ মনে মনে খুশি হলো ভাইয়ের কথায়। মেঘ তো কখনোই সাহসী পায় না আবির ভাইকে রিকোয়েস্ট দেওয়ার বা একসেপ্ট করার কথা। তানভীর সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলো, তুই এখন যা, আমি আর ভাইয়া অ্যাকসেপ্ট করে নেব। তুই কী করিস না করিস সব নজরে রাখবো কিন্তু। মেঘের কোনো কথা না বলে মাথা নিচু করে রুমে চলে আসলো মোবাইল নিয়ে। মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুক ঢুকতে পড়ল। সাজিদুল খান আবির, একসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। মেঘ শোয়া থেকে উঠে বসে। মেঘের খুশি দেখে ফ্রেন্ড লিস্টে একমাত্র ফ্রেন্ড সেটা আবির ভাই। তার একটা স্ক্রিনশট রেখে দিল মেঘ। তারপর 5 মিনিট পর একসেপ্ট করলো তানভীর ভাই। আবির ভাইয়ার আইডিতে ঢুকলো। প্রোফাইলে পিক, নতুন কেনা বাইক, একদম ওয়াও। কভার ফটো, সবুজ ঘাসের উপর বাইকটা রাখা, তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাই। ছবিটা ও মাই গড, ওয়াও। সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেঘ। যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। মনে পড়ে পাবনা থেকে আর বেশি দিন লাগবে না। তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলো। চোখ বন্ধ করতে চোখের সামনে ভেসে উঠছে একটার পর একটা স্টাইলিশ ছবি। কখনো যেন ঘুমিয়ে পড়েছে মেয়ে। আজ শনিবার, আবির অফিসে যাওয়ার দিন। সকাল থেকে উঠে শাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়েছে আবির। 7:30 বাজে মাত্র। নিজের রুমের
থেকে বের হয়ে করিডোরে দিয়ে দ্রুত নামছে। হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় দুইবার ডাকতে ঘুম ভাঙে মেঘ। ঘুমে টলতে টলতে দরজা খুলে সামনে দাঁড়িয়ে আছে আবির ভাই। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। প্রথমে ভেবেছিল ওটা স্বপ্ন, তারপর এদিক সেদিক তাকিয়ে বুঝলো এটা বাস্তব। আচমকা এভাবে আবিরকে দাঁড়ানো দেখে ভেবাচাকা খেয়ে গেল মেয়েটা। মেঘের চেহারা নিদ্রিত ভাবটা লেপ্টে আছে। আবিরের পূর্ণ দৃষ্টি পরক রাখলো অষ্টাদশী রাঙ্গা মুখ ও বিবর, তারপর চোখ সারিয়ে নিয়ে বলল, 5 মিনিটের মধ্যে খেতে আয়। পুনরায় দ্রুতগতিতে হাঁটা দিল। আবির অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক। হঠাৎ মনে পড়লো 5 মিনিটের নিচে দিতে হবে। তৎক্ষণাৎ ছুটল ওয়াশরুমে। 5 মিনিটের মধ্যে উপস্থিত হলো মেঘ। এই সময় মেঘকে খাবার টেবিলে দেখে অবাক হলো সবাই। 2 বছর যাবৎ মেয়েটাকে সকালবেলা সবার সাথে খাবার খায় না। প্রাইভেট থাকলে আগে খায় না, সবাই অফিস স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায়। হালিমা খান ছুটে আসলো মেয়ের দিকে। আয় আয় বস মা, কী খাবি বল। টেবিলের কাছে আসতে দেখলো একটা চেয়ার ফাঁকা আছে, সেটা আবার আবির ভাইয়ের বিপরীতে। কিন্তু এখানে বসার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই, কারণ আবিরের আশেপাশে থাকলে মেঘ কেমন একটা ঘুরে থাকে। মন মস্তিষ্ক সব যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়ে বসতে হলো এই চেয়ারে। আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে। মেয়েকে তখন ঘুমে টলতে টলতে আবিরকে দেখছিল রাজপুত্রের মতো, কিন্তু এখন সে তাকাতে পারছে না। শীর্ণ বক্ষ ধরপড় করছে মেঘের। মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকিয়ে আবিরকে দেখতে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে, মুখটা তুলতেই পারছে না। আলী আহমদ খান হঠাৎ বলে উঠল, মেঘমা, আজ থেকে তোমার নতুন টিউটর আসবে। সারাদিন তো তুমি বাইরে থাকবে, তাই তাকে সন্ধ্যার পর আসতে বলছি। মেঘ চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে। বুকের ভেতর এক ঝড় তুফান চলছে, যা যেন কেউ বুঝতে পারছে না। আবির সবার আগে খাওয়া শেষ করে বসা থেকে বের হয়ে গেল। আবিরের পেছন পেছন আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খানও চলে গেল। ইকবাল খান আগে জানিয়ে দিয়েছে অফিস যেন সাজিয়ে গুছিয়ে রাখে। অফিসে ঢুকতে সামনে এসে বাইক পার করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলেছিলেন, স্যার আপনার একটু বসতে হবে, বড় স্যারেরা না আসলে আপনি ভেতরে যেতে পারবেন না। আবিরের পায়ের রক্ত মাথায় উঠে গেল। রাগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে। 10 মিনিটের মধ্যে অফিসে ঢুকলো 3 ভাই। আবির তখনও বসে আছে। কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে দেখলেন, স্যার আপনাকে ভেতরে যেতে বলছেন। আবির নির্বাক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল। অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো, ঢুকতে সবাই হাততালি দিয়ে আবিরকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। দুজন ছবি তোলায় ব্যস্ত। বাবা চাচা 3জন আর আবির মিলে একটা কেক কাটলো। 3 ভাইয়ের তো আজ খুশির দিন। বংশের বড় ছেলেকে তাদের কোম্পানির হাল ধরাতে পারছে, এর থেকে বড় পাওয়ার আর কি হতে পারে। তানভীরের মতো আবির যদি মুখের উপর বলে দিত আমি ব্যবসা সামলাবো না, তখন তো কিছু করার ছিল না। আবির যেহেতু মেনে নিয়েছে, এটাই অনেক। ঘণ্টাখানেক হলো আবির অফিসে এসেছেন। এর মধ্যে চাচু ইকবাল খান ভাতিজাকে সব কাজকর্ম বুঝিয়ে দিচ্ছে। অন্যদিকে আলী আহমদ খান এবং মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন। মাথা থেকে সব চাপ চলে গেছে। 2 ভাই মিলে চা খাচ্ছে, খুনসুটি করছে। এত বছর ব্যবসায়িক জীবনে অবসরে সময় এসেছে এবার। সারাদিন আবিরের ব্যস্ততায় কাটে। প্রথম দিনে অফিস দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ। মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের তোলা একটা ছবি ফেসবুকে শেয়ার করেছিল। 6টায় বাসায় ফিরছে আবির। এসে সোজা রুমে চলেছে, শাওয়ার নিয়ে রেস্ট। হয়তো ঘুমিয়ে পড়ছিল। দুঃস্বপ্ন দেখলো কিনা আচমকা উঠে বসলো। আবিরের চোখ মুখে উদ্বেগ স্পষ্ট। তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসলো। পরিস্থিতি স্বাভাবিক। মালিয়া খান এবং হালিমা খান কাজে ব্যস্ত। আদির আম্মু আদিকে পড়াতে ব্যস্ত। মিমো পড়ছে হয়তো নিজের রুমে। কয়েক মুহূর্তে সবাই বসে আবার রান্না করে গেল। হালিমা খানের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলো, মেঘ কোথায় মামনি? মেঘের টিউটর এসেছে, পড়ার ঘরে পড়াচ্ছে। আবির, ও আচ্ছা, আমার একটু কফি করে দিতে পারবে? একটু অপেক্ষা করো বাবা, আমি এক্ষুনি দিচ্ছি। আবির ছোটোবেলা থেকে নিজের মা মালিয়া খানকে আম্মু, তানভীরের মা মামনি আর আদির আম্মুকে কাকিয়া ডেকে অভ্যস্ত। এত বছরে তার ডাকে পূর্বের ন্যায় মিষ্টতা মিশে আছে। সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইলে ঘড়ি দিচ্ছে। 20 মিনিট পড়ার পর রুম থেকে বের হলো একটা ছেলের বয়স 22-23 হবে, 6-7-8 ইঞ্চি লম্বা হবে, চোখের চশমা। হালিমা খানকে বলল, আন্টি আজ আসি, আবার কালকে আসবো। হালিমা খানও হাসি মুখে বললেন, আচ্ছা ঠিক আছে। এদিকে আবিরের কোমলতা পাল্টে গেল, চটে গেল ভীষণ। সাবেগে খুশি বসালো সোফার পাশে দেওয়ালে। আবিরের চোখ আগুনের মতো লাল হয়ে গেছে। এক মুহূর্ত বসলো না, সোজা উঠে ধপধপ করে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল। অতিরিক্ত রাগে আবিরের তামাটে চেহারা রক্তবর্ণ ধারণ করছে। চক্ষু যুগল, ক্রোধ স্পষ্ট প্রতিমন্তন। 5-7 মিনিট পরে ভীষণ তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিচে নামছে। মেঘ পড়ার পর রুম থেকে বই খাতা নিয়ে রুমে যাওয়ার উদ্দেশ্য। হঠাৎ সিঁড়ি দিয়ে সাইডে হয়ে দাঁড়িয়ে পড়ে সে। আবির ভাই হুলস্থুল বাঁধিয়ে দিছে। মেঘ এক দৃষ্টিতে তাকিয়েছে। মানসিক টানাপোড়েনে ভুগছে। আবিরের সামনে বা আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না মেঘ। আবিরকে দেখলেই যেন খই হারায় বারবার। হৃদয় কেঁপে উঠল অষ্টাদশী। কেমন অস্থির অস্থির লাগে।
যেমন মারাত্মক চাহনি তেমনি মারাত্মক চলাফেরা। মনে মনে এসব ভেবে যেন ঘোরের রাজ্যে চলে যায় মেঘ। আবির পাশ দিয়ে যাওয়াতে আবিরের শরীরে ঝাঁঝালো গন্ধ, তীব্র স্পর্শ গন্ধ মস্তিষ্কে চলে যায়। সহসা ঘোর কাটে মেঘ, সিঁড়িতে আবির নেই। কয়েক কদম আবির পৌঁছে গেল মেইন গেটের কাছে। হঠাৎ রান্নাঘর থেকে মালিয়া খান ডাক দিল, এমন সময় কোথায় যাচ্ছিস বাবা? পেছন ফিরে তাকায় সেদিকে। আবির চৌকাঠ পেরিয়ে পা রাখতে রাখতে ব্যস্ত এবং ক্রোধিত কণ্ঠে উত্তর দেয়, বাইরে একটু কাজ আছে, ফিরতে রাত হবে। এক মুহূর্ত দাঁড়ায়নি, ক্ষিপ্র বেগে প্রবেশ চলে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে রইল সিঁড়ির নিচে, কিছুই যেন ঢুকছে না ছোট্ট মস্তিষ্কে। কয়েক মুহূর্ত পর মেঘও যথারীতি বই খাতা নিয়ে চলে আসে। আজ আর অনেক পড়া, আগামীকাল রবিবার কোচিং পরীক্ষা, ক্লাসে নতুন টিউশন, সব মিলিয়ে পড়া শিখতে ব্যস্ত। রাত 9টায় খেতে বসছে সবাই। খানবাড়ির খাবার টেবিল অনেকটা লম্বা। টেবিলে এক পাশের পোস্ত বরাবর বসেন আহমদ আলী খান বা বড় কর্তা। ওনার পাশের বিপরীতে কোনো চেয়ার নেই, কারণ ওনার মুখোমুখি বসার যোগ্যতা এইবারে কারণেই। এক পাশে 4 চেয়ারে ইকবাল খান, আদি, তানভীর ভাইয়া আর আবির ভাইয়ার চেয়ার, আর আবির না থাকাকালীন ও চেয়ার সরানো হয়নি। অন্য পাশে 3টি চেয়ার, মোজাম্মেল খান, মিম ওর মেঘের। মেয়ে মানুষ গা ঘেঁষে বসা পছন্দ করে না, তাই একটা চেয়ার স্টোর রুমে, 3টা চেয়ার দূরে রাখছেন। যদিও মেহমান আসলে 3-4টা চেয়ার অনায়াসে ফেলা হয় এখনও। এত বছর আবির না থাকায় মেঘ একবারেও কর্নারে চেয়ারটাতে বসেছে। আবির ভাই ফেরার পর তাকে বাধ্য হয়ে এই চেয়ারটাতে বসতে হয়েছে। আবির ভাইয়ের মুখোমুখি বসা আর প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হওয়া দুটো মেঘের কাছে সমান। রোজ দুবার চোখের সামনে নিজের মস্তিষ্ক রক্তক্ষরণ সহ্য করা, বুকের ভেতরটা উথাল পাতাল ঢেউ সামলানো, সেই ধারালো চোখের চাহনি প্রতিবারে যেন পিস পিস করে কাটে অস্তাদেশের হৃদয়টা। এদিকে বোকা মেঘ এখনও অনুধাবন করতেই পারছে না আবির ভাইকে তার শুধু ক্রাশ, নাকি সে তার প্রেমে পড়ছে। আচমকা আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে মেঘের গাঢ় চিন্তার ব্যাঘাত ঘটল। আলী আহমদ খান, আবির কোথায়? অফিসের কাজ তো সন্ধ্যাবেলা শেষ, তাহলে এত রাতে কোথায়? মালিয়া খান তটস্থ ভঙ্গিতে উত্তর দিল, ও সন্ধ্যায় এসেছিল, রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বেরোলো। আলী আহমদ খান, ছেলেদের নিষেধ করো, তা রাত বিরেতে ঘুরতে বলো। ইকবাল খান সাবলীন ভঙ্গিতে বলল, বড় ভাইয়া তুমি চিন্তা করো না, ছেলেটা এত বছর পর দেশে ফিরছে, বন্ধুদেরকে সময় তো দিতে হবে। আলী আহমদ খান চুপচাপ খাওয়া শেষ করে ওঠার আগে মুহূর্তে মেঘের দিকে তাকিয়ে বলল, শাহরিয়া কেমন পড়িয়েছে মা? মেঘ নরম স্বরে বলে, আলহামদুলিল্লাহ ভালো। আর কোনো কথা না বলে উঠে বেসিনে হাত মুখ ধুতে নিজের রুমে চলে গেছে। কিছু সময় পর দুই ভাইও যে যার রুমে চলে যায়। খাবার টেবিলে বসে বসে খাচ্ছে খানবাড়ির 3 বাদর। মেঘ বড় বাদর, মিম মেজো আর আদি হলো ছোট বাদর। 3জনের রাজ্যের গল্প চলছে। হালিমা খান এসে ধমক দিল, এই মেঘ, তোর কি বাদরামি করার সময় যাবে না? 2 দিন পর পরীক্ষা, পড়াশোনা বাদ দিয়ে আড্ডায় মজে থাকিস? মেঘের প্রফুল্ল মুখটা তৎক্ষণাৎ মলিন হয়ে যায়। কোনো রকম খাবার শেষ করে রুমে চলে গেল পড়াশোনায় মনোযোগ দিবে। আবির কত রাতে ফিরছে সে হদিশ কেউ রাখেনি। তানভীর রাত 11টা তখনও হালিমা খান অপেক্ষা করছিল। তানভীর মাকে ঘুমোতে যেতে বলল, তারপরে হালিমা খান 12টা পর্যন্ত অপেক্ষা করলো। আবির ফিরনেতে বাধ্য হয়ে ঘুমিয়ে পড়ছেন। আবির ফিরছে 2টোর দিকে। কোনো রকম ফ্রেশ হয়ে ব্যালকনি পাতা চেয়ারে হেলান দিয়ে আকাশের পানে তাকিয়েছে। দৃষ্টি নিবন্ধ দূরে চাঁদের পরপর মেঘে ঢাকা আবার আলোকিত হয়। আবির কি যেন ভাবি খানিকক্ষণ, তারপর গম্ভীর কণ্ঠে নিজেই নিজেকে শুধলো, তুই কোনোদিন শুধরাবি না। কেটে গেল আবিরের নির্ঘুম নিদ্রাহীন রাত। সকালে 8টায় খাবার টেবিলে খাবার খাচ্ছে মিম, মেঘ, আদি, তানভীর আর কাকিমণি ইকবাল খান। বড় দুই ভাই ভোর সকালে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মেঘ মিমের সাথে ফিসফিস করে আড্ডায় ব্যস্ত। তানভীর যেন দেখেও না দেখার ভান মতো করে খাচ্ছে। আগে হলে ধমক দিত, চুপ থাকতো, আজ যেন কিছুই বলবে না। তাই মেঘ আর মিম আপন মনে গল্প করে খাচ্ছে। মেঘের মনোযোগ ভাঙলো কারো চেয়ার টানার শব্দে। মেঘ তৎক্ষণাৎ তাকালো। আমি নিখাত দৃষ্টি মেঘের চোখে নিবন্ধন। মেঘ এক পলক তাকে চোখ নামিয়ে দেয়। বুকের ভেতরে ধুকপুকুরের মাত্রা বাড়ছে। তার সাথে নিযুক্ত হলো চিন্তার ছাপ। মাথা নিচু করে মনে মনে বলল, আবির ভাইয়ে সারা রাত ঘুমায়নি, ফ্যাকাশে হয়েছে মুখটা, কি হয়েছে ওনার? এসব ভেবে মেঘ আতঙ্কে উঠতে বারবার। গত সন্ধ্যায় বের হলো, চোখ অন্ধকার। রাতে কখন ফিরছেন উনি? কোথায় ছিলেন সারা রাত? এসব চিন্তায় মেঘের উৎফুল্ল মেজাজটা খারাপ হয়ে গেল। মিমের ডাকে স্বাভাবিক হলো মেঘ। মিম খাওয়া শেষ হয়ে উঠে যাচ্ছে। তৎক্ষণাৎ তানভীর আর ইকবাল খানও চলে এসেছেন। খাবার টেবিলে এখন শুধু আদি, আবির আর মেঘ। মেঘ প্লেটের ভাতগুলো তাড়াতাড়ি শেষ করে যেই না উঠতে যাবে, আবির মেঘের প্লেটে আরও 2 চামচ ভাত দিলেন। মেঘ ছোট্ট করে চিৎকার দিতে গিয়েও দিল না। চোখ পড়লো আবিরের দিকে। আবিরের তামাটে মুখটা দেখে চোখ নামিয়ে নিল। আবির প্রখর তপ্তস্বর বলল, এগুলো শেষ করবি তারপর উঠবি। মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল। আবির আবারও বলে উঠল, তোর নামে সারাক্ষণ শুধু অভিযোগ শুনি, খাস না খাস না, এখন চুপচাপ খা। একটা কথা বলো তো, 1 চামচ ভাত দিব। মেঘ চিবুক
গলায় ঠেকালো। অল্প অল্প করে ভাত খাচ্ছে। হঠাৎ আদি উৎপল্ল মেজাজে বলল, মেঘাবু, আমার খাওয়া শেষ, তুমি লাস্ট, হা হা। মেঘ মুখটা আরও ছোট হয়ে গেল। কিছুক্ষণ আগে 3 ভাই বোন মিলে চ্যালেঞ্জ ছিল যে আগে যে খাবে সে ফার্স্ট হবে, তাকে একটা কিটক্যাট দেওয়া হবে। মেঘ তো ফার্স্ট হতো, কিন্তু আচমকা আবিরে বসাতে মেঘের মনোযোগ নষ্ট হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়। তাই মিম ফার্স্ট হয়ে গেল। আদির আগে খাওয়া শেষ করলে অন্তত দ্বিতীয় থাকতো। আবির ভাইয়ের উপর কিছুটা ক্ষিপ্ত হলো মেঘ। সঙ্গে সঙ্গে মনোযোগ বিকল। মনে মনে আবির ভাইকে যে কী জিজ্ঞাসা করবে, কী হয়েছে। ততক্ষণে প্লেটের ভাত জোর করে খেয়ে শেষ করলো। মেঘের জিজ্ঞাসা নেত্র যুগল আবিরের মুখের পানে। মেঘের হাত পা কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। কি মাত্র জিজ্ঞাসা করতে চেয়েছিল সব এলোমেলো হয়ে গেছে। আবিরকে দেখলে প্রতিবারই যেন বুকের ভেতর কেউ ঢোল বাজিয়ে নৃত্য করে। আজও তার ব্যতিক্রম হলো না। মুখ দিয়ে টু শব্দ বের করতে পারছে না, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। চোখ নামিয়ে গ্লাস টেনে ঢকঢক করে পুরো গ্লাসের পানিটা খেয়ে নিল। আবির এদিকে কোনো মনোযোগ নেই, সে তার খাওয়াতে মগ্ন। মেঘ বসে থাকতে পারছে না আবিরের সামনে, তাই কোনো রকম কাঁপা কাঁপা হাতে বেসিনে চলে গেল। আবির চোখটা তুলে এক পলক দেখলো, প্লেটটা খাওয়া শেষ করে কথা বাড়ায়নি। হাত ধুয়ে কোনো রকম রুমের উদ্দেশ্যে ছুটল মেঘ। সিঁড়িতে এমনভাবে ছুটছে যেন পায়ে শিরশিরিয়ে গড়িয়ে পড়বে নিচে। 9:30 থেকে 9:40 বাজে আবির বাসা থেকে বের হলো। আব্বু আর চাচু সকালে অফিসে গেছেন, তাই আবির একটু পরে গেলে সমস্যা নেই। আবির কিছুটা পেছনে, মেঘও বের হলো। আজ রোববার, কোচিং খোলা। মেঘ মেইন গেটের সামনে গিয়ে থমকে দাঁড়ালো। মেঘ। আবির বাইক ঘোরাচ্ছে। মেঘ অপলক দৃষ্টি তাকিয়েছে সেদিকে। সেদিন প্রথম এখানেই দেখেছিল আবিরকে। সেই থেকে অষ্টাদশের ছোট্ট পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে। ধ্যানে জ্ঞানে শুধু আবিরকে দেখে। অষ্টাদশের খুব ইচ্ছে ছিল বাইকে করে কোচিংয়ে যেতে। আজ পর্যন্ত মেঘ বাইকে ওঠেনি। শুধু মেঘ কেন, মিম আদি কেউ ওঠেনি। মেঘের খুব ইচ্ছে হলো খোলা আকাশের নিচে বাইকে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য বাতাস উপভোগ করবে। মনে মনে ভাবলো, আবির ভাই কি আমায় নিয়ে যাবেন? হঠাৎ আবির কণ্ঠ কানে বাজলো, মেঘ। নিজের নামটা আবিরের মুখে শুনে মনের মধ্যে বসন্তের হাওয়া লেগেছে। মনে হচ্ছে তলোয়ার দিয়ে ফালা ফালা হয়ে যাচ্ছে হৃদয়। মনের মধ্যে হাজার পাখির কলরব, তারা যেন বলছে, তোর ক্লাস তোকে ডাকছে। আবির গম্ভীর কণ্ঠে ভেসে উঠল, ডাকছি তো। মেঘ চুপসে গেল। চোখ নামিয়ে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে এলো আবিরের দিকে। মনে মনে বলল, আবির ভাইকে সত্যিই আমি বাইক নিয়ে যাবেন? আবির চোখে মুখে বিরক্ত নিয়ে বলল, তুই চুল খুলা ঘুরিস কেন? মেঘ যেন আহাম্মক বেড়ে গেল। আবির কণ্ঠ দ্বিতীয় ভারী করে বলল, আজকের পর যেন তোকে বাইরে কোথাও চুল খোলা না দেখি। যদি আর একদিন তোকে দেখি, তাহলে এমন থাপ্পড় দিব তোর গাল থেকে থাপ্পড়ের দাগ 1 মাসও যাবে না। ছোটবেলার মাইটটা আশা করি ভুলিস নেই। এটুকু বলে আবির হেলমেট পরে বাইক স্টার্ট দিল। মেঘের মাথায় যেন আকাশ ভেঙে বলল। কয়েক মুহূর্তে নিস্তব্ধতা রয়ে গেল। মেঘ নিজের প্রতি নিষ্পিষায় শ্বাস ফেলল। আবির ফিরে আসার পর থেকে মেঘ উৎপেল্ল, ক্রাশ খাওয়া, প্রেমে প্রেমে অনুভূতি, সবেতে যেন পানি আরও না বরফ ঢেলে দিয়ে গেল আবির ভাই। যেই মেঘ আবিরের প্রেমে হাবুডুবু খাবে ভাবছিল, তাকে যেন গভীর খাদে চুবিয়ে মারল। মনে পড়ে গেল ছোটবেলায় আবিরের মারের কালো হত্যায়। ছোটবেলায় আবির মেরেছিল শুধু তাকে। আজ পর্যন্ত মা বাবা এখনও তানভি তাকে দমকায়। সেও এতদিন মেঘের গায়ে হাত তুলেনি। এত বছর পর আবির ভাই ফিরল। আবির ভাইকে দেখে পুনরায় সব কিছু ভুলে নতুনভাবে আবির ভাইয়ের নিয়ে ভাবনা শুরু করেছিল। সেই ভাবনা আগুন জ্বালিয়ে দিল, চলে গেল এই বেটায়। আহত চোখে তাকিয়ে কতক্ষণ আচমকা রক্ত জবানায় ঠোঁট দুটো ভেঙে হু হু করে কেঁদে উঠল মেঘ। এই কান্না কতক্ষণ স্থায়ী হলো জানা নেই। হঠাৎ বন্যার জলে কিছুটা কেঁপে উঠল মেঘ। ফোন রিসিভ করতে বন্যা ফোন করলো। কিরে, কই তুই, আসবি না? মেঘ কথা না বলে ফোন কেটে দেয়। মেঘের গাল ভিজে চুপচুপে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে গাড়ির দিকে যায়। মেঘ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হয়। মনে মনে ক্ষুব্ধ হলো। বাড়িতে বসে বসে রাগে ফুঁসছে। এসির মধ্যেও যেন মেয়েটা ঘামছে। মেয়েটার রাগে ক্ষোভে ওষ্ঠ ওঠালো। মনে মনে স্থির করলো, আর কখনো আবির ভাইকে নিয়ে ভাববে না। আবির ভাই যদি হিটলার তা নয়, তাহলে আমার মতো নিষ্পাপ মেয়েকে শুধু মারার চিন্তা করতে পারে না। আমি ওনার কোন পাকা ধানে মই বেঁধেছি? অভিমানী কণ্ঠে বলল মেঘ। এসব ভাবতে ভাবতে কোচিংয়ে পৌঁছে গেল। ক্লাস তো শুরু হয়ে গেছে 10 মিনিট আগে। বন্যা জায়গা রেখেছিল, তাই বন্যার বসে একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাস। স্যারকে আস্তে আস্তে বন্যা ফিসফিস করে বলল, কিরে এত দেরি হলো কেন? তুই না আমাকে তোর ক্রাশ বয়ের আবিরের ছবি দেখাবি বলছিস, কই? মেঘ করুণ দৃষ্টিতে তাকালো বন্যার দিকে। তারপর গম্ভীর কণ্ঠে বলল, প্রথমত ওনার জন্য আমার আসতে দেরি হয়েছে। দ্বিতীয়ত ক্রাশ শব্দের মনের মধ্যে চাপা মরে গেছে। শুধু শুধু আমার জীবন থেকে 3টা দিন নষ্ট করলাম। এখন থেকে শুধু পড়াশুনো করব, অন্য কিছু না। মেঘের কথাগুলো বন্যা মনোযোগ দিয়ে শুনল। তারপর সশব্দে হেসে উঠল। মেঘ কৃষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল বন্যার দিকে। বন্যা আবার আস্তে আস্তে ধীর কণ্ঠে বলল, আমি সেদিনে বলেছিলাম এসব ক্লাস ট্রাস কিছু না, পড়াশোনায় মনোযোগ দে। ঠিক হলো তো আমার কথা? এর মধ্যে স্যার ক্লাসে আসেন। দুজনে ক্লাসে মনোযোগ দিল। মেঘ বাসায় ফিরে চুপি চুপি নিজের রুমে চলে গেল। মনটা তার ভীষণ খারাপ। ফ্রেশ হয়ে খাবার খেয়ে কোনো দিকে না থেকে নিজের রুমে গিয়ে
পড়তে বসলো। সন্ধ্যার পর টিউটর আসবে, পড়া মুখস্থ করবে। সকালে শাসন ভুলের চেষ্টায় মগ্ন মেয়েটা। প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে এসে নেব ছোট ভাই বোনের সাথে আড্ডা আর খেলায় মগ্ন। কিন্তু আজ ব্যতিক্রম হলো। দুপুরের পর থেকে একবারের জন্য নিচে নামলো না মেঘ। মিম ও আদি কয়েকবার ডাকতে গেছিল, দরজা লাগিয়ে পড়ছে মেঘ, আসবে না বলে দিচ্ছে। সন্ধ্যার পর থেকে বাড়ি ফিরে আবির চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠছে। চোখ থেকে পরে রান্নাঘরে মা কাকিয়ে দিতে, কাকিয়াকে দেখে উৎফুল্ল করে, কাকিয়া চিকেন পকোড়া বানাবে প্লিজ। মা কাকিয়া যেন আরও অবাক হয়ে চাকিয়েছে আবিরের দিকে। ছেলেটা মুখ ফুটে কিছু চাই না কখনো, আবার খাওয়া নিয়ে কখনো নাক সিটকায় না, খাবারের নামও জানে না কেউ। হঠাৎ আজ নিচ থেকে খেতে চাইল। কাকিয়া হাসি মুখে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি রেডি করছি। আবির স্বাভাবিকভাবে রুমের দিকে গেল। করিডোরে যাওয়ার পথে কানে আসলো মেঘের পড়ার শব্দ। অনর্গল পড়ে চলছে। মেয়েটা শ্বাসও নিচ্ছে না মনে হয়। আবির ঠোঁট বাঁকিয়ে কিছুটা হাসলো, তারপর সবেগে রুমে চলে গেলাম। আবির রেস্ট নিয়ে শাওয়ার নিল। 10 মিনিটও রেস্ট নিল। তারপর কালো টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বেরোলে একটু সামনে আসতে চোখ পড়লো মেঘের রুমের দরজা খোলা। মেঘ নেই। আবির নিজের মতো করে এসে সোফায় বসলো। ভাইকে দেখে মিম আর আদি আগে ছুটতে পারলো না, হয় এসে পড়বে, পড়াশোনা নেই। আবিরকে মালিয়া খান কপি দিলেন। আবির কপি খেতে খেতে তানভীরকে কই দিল, কই তুই? তানভীর, আমি তো পার্টি অফিসে। কোনো দরকার? আবির, কাজ না থাকলে তাড়াতাড়ি বাসায়। তানভীর ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কিছু হয়েছে? আবির সশব্দে বেশি দূর কিছু হয়নি, চিকেন পকোড়া বানাচ্ছে কাকিয়ে, খেলে তাড়াতাড়ি আয়। আবির, আচ্ছা আসছি। কথাগুলো না শুনলেও আবিরের হাসির শব্দ ঠিক কানে আসছে। পড়ার রুমে বসা অষ্টাদশীর বুকটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। নিজেকে প্রশ্ন করলো, আবির ভাই আসছেন? উনি বাসায় ফিরছেন? তৎক্ষণাৎ মনে মনে পড়ে গেল সকালের ঘটনা। সাথে সাথে মুখটা কালো করে পড়ার রিভিশন দেয় ব্যস্ত হলো। তানভীর ফিরছে 5-7 মিনিট পর, ফ্রেশ হয়ে নিচে আসতে। এতক্ষণে চিকেন পকোড়া হাজির হলো। ফ্রিজ থেকে বের হয়ে সব কিছু রান্না করা সময় সাপেক্ষ ব্যাপার, তা তো জানাই ছিল। এর জন্য ধৈর্য নিয়ে বসে বসে ফোন কাটছিল। দুই ভাই আপন মনে গল্প করে পকোড়া খাওয়ায় ব্যস্ত। এদিকে মেঘ অপেক্ষা করছে টিউশন পড়ার জন্য। 40 মিনিট লেট, এখনও আসছে না। কি করবে বুঝতে পারছে না। পড়ছে কিছুক্ষণ, হাবিজাবি ভাবছে, আবার পড়ছে। তানভীর হঠাৎ ডাকলো, মেঘ এদিকে আয়। মেঘ ভাইয়া ডাক শুনে কিছুটা কেঁপে উঠল। তারপর পড়ার রুমের দরজা নাড়ল। হালকা গোলাপি রঙের জামা পরছে, মাথায় ওড়না, পেট পিঠ সবটাই ওড়না দিয়ে ঢাকা, অনেকটা স্নিগ্ধ লাগছে মেঘ। আবির তখনও সশব্দে হাসছে। তানভীর ভাইয়া আর আবির ভাইয়ের নিজেদের মধ্যে মস্করায় ব্যস্ত। মেঘ দরজা দাঁড়িয়ে আবির ভাইয়ের হাসিতে মগ্ন। 3 দিনে এই মানুষটা এত উৎফুল্ল দেখেনি। বরাবরের যেন কঠিন। সেই বাইকটা কেনার দিন একটু হেসে কথা বলেছিল, তার সেই হাসি ক্রাশ খেয়েছিল মেঘ। আজকের হাসি ঘায়েল করে দিল মেঘকে। চোখ সরাতে সরতে পারছে না। আবিরের চোখ দিয়ে দূর কয়েক সেকেন্ড তাকিয়ে মেঘের দিকে। কয়েক সেকেন্ড পর হাসি থামিয়ে চোখ নামিয়ে নিল আবির। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, মেঘ পকোড়া খাবি? আয় খেয়ে যা। মেঘ যেন বড় বড় টাসকি খেলো। ভাইয়া তাকে খাবার খেতে রাখছে এতগুলো বছরে, এরকম ঘটনা তার সাথে কখনো ঘটেনি। তানভীর আবার ডাকল, আয় খেয়ে যা, পরে পড়তে বসবি নে। মেঘ দুপা এগুলো কি যেন ভেবে ঠায় দাঁড়িয়ে পড়লো। কিছুটা অভিমানী কণ্ঠে বলল, তোমরা খাও, আমি খাবো না। আবারও পড়ার রুমে চলে গেল মেঘ। তানভীর আর আবির আর বেশি বলল না। খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেল। তানভীর পুনরায় পার্টি অফিসে ছুটল। মিটিং আছে তার, ভাই ডেকেছে বিদায় মিটিং ডেকে ছুটে এসেছিল। মেঘ টিউটরের জন্য অপেক্ষা করলো আরও 30 মিনিট। পড়তে পড়তে খিদে পেয়েছে তার। মাত্র খাবার খেয়ে 8টা বাজেনি। মেঘ খেতে বসছে, বারবার তাকাচ্ছে দরজার দিকে। টিউটর আসলে পড়তে বসতে হবে। খাওয়া শেষ হলো, কিন্তু টিউটর আসলো না। তাই মেঘ বই খাতা নিয়ে উপরে যাচ্ছে। আম্মুকে বলে গেল টিউটর আসলে ডেকে দিতে। রাত 9টায় খেতে বসলো সবাই। তানভীর মিটিং শেষ করে বাসায় আসলো। খাবার টেবিলে সবাই থাকলেও মেঘের কোনো হদিশ নেই। তানভীর কাকিয়াকে জিজ্ঞেস করলো, মেঘ খাবে না? কাকিয়া স্বাভাবিকভাবে উত্তর দিল, ও সন্ধ্যাবেলায় খেয়েছে, উপরে চলে গেছে, বলে খিদে নেই। তেমন কোনো কথা নেই। আবির কোনো রকমে অল্প খেয়ে রুমে চলে গেলো। গত রাতে ঘুমায়নি ছেলেটা। সারাদিন ক্লান্তিতে ঘুম পাচ্ছে, তাই রুমে গিয়ে শুয়ে পড়লো। এদিকে মেঘ পড়ছে আর ক্ষণে ক্ষণে ঠোঁট উঠলে কান্না করছে। আবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছে, যেভাবেই হোক চান্স পেতে হবে। অভিমানী স্বরে বলছে, দূরের ভার্সিটি হলে ভালো, এই বাড়ি থেকে চলে যাব অনেক দূরে। আবির ভাই আমায় পাবেই না, বকবেও না, কিভাবে আর মারবে কিভাবে? তৎক্ষণাৎ মায়ের কথা ভেঙে কান্না করে সে। মাকে ছাড়া থাকবে কিভাবে সে? মানুষের মন কখনো ক্লান্ত হয় না, এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করলো মেঘ। আজকে যে ফজরের আজানের সময় উঠেছে, রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল। দিনে যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে। যেভাবে হোক চান্স পেতে হবে। প্রথমত টার্গেট, দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয়। এই জন্য সব পড়তে হচ্ছে। নামাজ পড়তে পড়তে 7টা থেকে 7:30 পর্যন্ত পড়াশুনো করছে। সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর, পড়াশুনো করলেও আরও বেশি ক্ষুধা পায়। গতকাল সন্ধ্যায় খেয়েছে, সারা রাত কিছু খায়নি। খিদে চুচু করছে পেট। দৌড়ে নিচে চলে গেল মেঘ।
মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেলেন হালিমা খান। উনি রান্নাঘর থেকে ছুটলেন। হালিমা খান চিন্তিত স্বরে কী হয়েছে তোর, এবার ছুটছিস কেন? মা, মেঘ জবাব দিল, আমার খুব খিদা হয়েছে আম্মু, তাড়াতাড়ি খেতে দে। হালিমা খান আবারও জিজ্ঞেস করলেন, তুই কখন উঠছিস? মেঘ শান্ত স্বরে জবাব দিল, ফজরের সময় উঠছে, তারপর পড়াশোনা করছি, তাড়াতাড়ি খেতে দাও আমায়। হালিমা খান যেন খুশিতে গদগদ হয়ে গেল। ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে, সাথে খাওয়াটা, এ তো প্রতিটা মায়েরই স্বপ্ন। উনি ছুটতে গেলেন রান্নাঘরের দিকে। মেয়ের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে। মেঘের ক্ষুধার তাড়নায় ঝটপট করে শেষ করে নিজের রুমে চলে গেল। আজকে তার কোচিং প্রাইভেট কিছুই নেই। সন্ধ্যায় শুধু শাহরি ভাইকে পড়াতে আসবেন। সারাদিন একটা রুমে করে নিল মেঘ। টার্গেট সেট করে পড়াশোনায় তাড়াতাড়ি এগোয়। এদিকে 8টার পর বাড়ির সবাই খেতে এসছে। আবির একবারে রেডি হয়ে এসেছে। চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে সামনে চেয়ারটা ফাঁকা। নিষ্পলক তাকিয়ে থেকে কয়েক সেকেন্ড স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে। ইকবল খান জিজ্ঞাসা করলেন, মেঘ কোথায়? উঠেনি এখনো? হালিমা খান উৎফুল্ল মেজাজে বলেন, ও নাকি ভোরে উঠেছে, পড়তে পড়তে ক্ষুধা লেগেছিল, তাই কিছুক্ষণ আগে খেয়ে নিয়েছে। আলী আহমদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলো, শাহরিয়া কি গতকাল এসেছিল? হালিমা খান পুনরায় উত্তর দিল, গতকাল আসেনি ভাইজান, মেঘ অনেকক্ষণ অপেক্ষা করছিল। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, হয়তো কোনো সমস্যা, আজ আসবে নিশ্চয়ই। কেউ কোনো কথা বললেন না, চুপচাপ খাওয়াতে ব্যস্ত। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে বাড়ির কর্তারা চলে গেছেন। বসে আছে 4 ভাই বোন, মিম, আদি খুনসুটি ব্যস্ত। তানভীরের হঠাৎ আবিরের দিকে তাকায়, ভাইয়া তোমার কি কিছু হয়েছে? আবির নড়েচড়ে মুখ গোমড়া করে উত্তর দিল, কিচ্ছু হয়নি। তানভীর আর কথা বাড়ায় না, চুপচাপ নিজের খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে আবির অফিসের জন্য বেরিয়ে যায়। বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হলো। সারাদিনের ব্যস্ততার শেষে সকলেই বাড়ি ফিরল। আবির ফিরল না, কেবল আবির। আগামী মাস থেকে আবিরের নতুন কোম্পানিতে শুরু হবে সেই কাজে ব্যস্ত। সারাদিন বাবার কোম্পানি সামলে সন্ধ্যার পর প্রায় এই দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম। সাথে আরও 2জন বন্ধু আছে, একজন রাফিক আর একজন রাসেল। আবিরের পরে তাদের পোস্ট। আবিরের অবর্তমানে তারাই কোম্পানি সামলাবে। কয়েক বছর আগে আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল এটার পূর্ণতা পেতে। এদিকে গতকালের ন্যায় আজও পড়ার রুমে বসে আছে, কিন্তু শাহরিয়া ভাইয়ার আসার কোনো খবর নেই। এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করার মতো কষ্ট আর কিছুই নেই। অথচ রাগে ফুসতে ফুসতে মেঘ বড় আব্বুর সামনে গিয়ে দাঁড়ালো। আলী আহমদ খান সবাই বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন। মেঘের জিজ্ঞাসার চোখে বড় আব্বুর দিকে তাকালো, তারপর আস্তে আস্তে বলল, ভাইয়া কি পড়াতে আসবে না? আলী আহমদ খান মনোযোগ সরল টিভির দিক থেকে, এক পলক তাকালো মেঘের দিকে। তার পকেট থেকে ফোন নিয়ে বের করে ডায়াল করলো শাহরিয়ার নাম্বারে। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আলী আহমদ খান জিজ্ঞাসা করলেন, তুমি আসছো না কেন, পড়াবে না? শাহরিয়ার শীতল কণ্ঠে বলল, আঙ্কেল, আমার জন্য বাসাটা দূরে হয়, সময় মেনটেন করাও একটু সমস্যা, তাই আমি আর আসতে পারবো না, সরি। আলী আহমদ খান জবাব দিল, তাহলে তুমি এই কথাটা প্রথম দিনে জানাতে পারতে। শাহরিয়ার গম্ভীর কণ্ঠে উত্তর দিল, আমি অসুস্থ ছিলাম আঙ্কেল, হাসপাতাল থেকে আজই ফিরছি, আপনাকে সময় করে ফোন দিতাম। আলী আহমদ খান উদ্বিগ্ন কণ্ঠে বলে, কী হয়েছে তোমার? শাহরিয়া ঠান্ডা করে বলল, তেমন কিছু না, হালকা ব্যথা পেয়েছি, দোয়া করবেন আল্লাহ, আল্লাহ হাফেজ। আলী আহমদ খান বললেন, সাবধানে থাকো, আল্লাহ হাফেজ। আলী আহমদ খান মেঘকে জানালেন। মেঘ কী বলবে বুঝে উঠতে পারল না। ঠাস দাঁড়িয়ে এলো সবাই। তখন সিঁড়ি দিয়ে নামছিল তানভীর। মেঘের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলো, এখানে দাঁড়িয়ে আসিস কেন? মেঘ মাথা নিচু করে পাতলা অধর নেড়েচেড়ে বলল, শাহরিয়া ভাইজান পড়াবেন না আমায়। তানভীর কপাল গুটিয়ে বলল, তাদের মন খারাপের কী আছে? মানুষের সমস্যা থাকতেই পারে। মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ের পারে। তানভীর বড় অপুর দিকে তাকিয়ে পুনরায় বলল, আমার একজন পরিচিত আপু আছে, উনি খুব ভালো পড়ান, শুনেছি, আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখব? আলী আহমদ খান তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টে তাকালেন। হয়তো মনে মনে ভাবলেন যে এই ছেলে জীবনে পড়াশোনা না করে সেই ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছে। মুখ ফুটে বলল, দেখো তোমাদের মতো গর্ধব না হয় যেন। তানভীর হাসি মুখে বলল, এবার 2-1 দিন পড়ার পর মেঘের যদি মনে হয় তাহলে ফিক্সড করবো। আলী আহমদ খান এবার স্বস্তি পেলেন, সহজভাবে বললেন, ঠিক আছে, কালকে আসতে বলো। তানভীরা কথা না পেরে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। মেঘও নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল। আজ মঙ্গলবার। মেঘ রেডি হয়ে একেবারে নিচে নেমে আসলো। ক্লাসের টাইম 20 মিনিট এগিয়ে দিছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। আজও টেবিলে বসে তাড়াহুড়ো করে খাবার খাচ্ছে। সামনের চেয়ার ফাঁকা, এতেই যেন মেঘের স্বস্তি কাজ করছে। রবিবারের ধমক খাওয়ার পর থেকে মেঘ ইচ্ছে করে আবিরের থেকে দূরে দূরে থাকছে। এদিকে আবির 8টার দিকে না খেয়ে অফিসে চলে গেছে। নিজের অফিসে কাজ শেষ করে তারপর বাবার অফিস যাবে। মেঘও খাওয়া শেষ করে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিল। 2টায় মেঘ কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসছে। 2 লোকমা তুলতে কারো পায়ের শব্দে ফিরে তাকায় মেঘ। আবির খাবার টেবিলের দিকে এগিয়ে এসছে, অমনি মেঘের গলায় খাবার আটকে গেল। খাবার গিলতে পারছে না মেয়েটা, কোনো রকম পানি দিয়ে খাবারটা গিলল। এদিকে আবির বেসিন থেকে হাত ধুয়ে এসে মামুনিকে খাবার দিতে বলল। বসলো মেঘের বিপরীত রাখা চেয়ারটা। মেঘ চিবুক নামালো গলায়, দৃষ্টি তার প্লেটের দিকে, মনে মনে বলল, আল্লাহ আল্লাহ করতে লাগলো মেয়েটা। হাত কাঁপাকাঁপি শুরু করেছে। 2 দিন পালিয়ে থেকে কোনো লাভ হলো না। বারবার কানে বাজছে রবিবারের কথা। এমন থাপ্পড় দিব যার দাগ 1 মাসও যাবে না।
কে চাইবে স্বেচ্ছায় মায়ের খেতে? কোনো রকম খেয়ে পড়লেই বাঁচে। খাওয়া গতি বাড়ালো, নাকে মুখে খাচ্ছে মেঘ। আবির ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে, কপাল কুঁচকে গম্ভীর গলা বলল, কি হয়েছে তোর? মেঘের নিঃশ্বাস আটকে গেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, সারা শরীর কম্পনের মাত্রা তীব্র হলো। কথা বেরোচ্ছে না মুখ থেকে, কিন্তু আজ তাকে বলতেই হবে। হিটলারের মুখোমুখি হতে হবে তাকে। নিজেকে নিজেই সহসা দিল, মেঘ সরল স্বীকারোক্তি, কিচ্ছু হয়নি আমার। আবির কিছু বলতে গিয়েও গিলে ফেললো কথাটা। এর মধ্যে হালিমা খান আবিরের খাবার নিয়ে এসেছে। আবির খাবার মনোযোগ দিল। হালিমা খান আবিরকে উদ্দেশ্য করে বলল, সকালে কিছু খেয়েছিলি বাবা? আবির গুরুগম্ভীর ভাই উত্তর দিল, খাইনি। হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, সকালে খেয়ে গেলেই পারতিস, একটু দেরি হতো। আবির কোনো উত্তর দিল না। মেঘ মনে মনে ভাবছে, আমাকে যে লোক হুমকি দেয় ঠিক মতো খেতে হবে, সে নিজেই খায় না, তখন তাকে কেউ হুমকি দেয় না। সব দোষ মেঘের। থাক না এই বাড়িতে। উঠাতে চাইলেও টেবিল থেকে তৎক্ষণাৎ চোখ পড়ে যায় আবির ভাইয়ের দিকে। আবির মাথা নিচু করে খাচ্ছে। এখন উঠতে গেলে নিশ্চয় ধমক দিয়ে বসবেন, কে জানে আবার থাপ্পড়ে মারতে পারেন। এসব ভেবে মেঘ আবার বসে দ্রুত গতিতে খাওয়ার। আবির এক প্রকার চিৎকার করে বললে, একটা থাপ্পড় দেবো তোকে, এভাবে খাচ্ছিস কেন? মেঘ সাহসায় থমকে গেল। থমক খেয়ে চোখ টলমল করছে, মুখের ভাতগুলো কোনো রকম গিলল। মনে মনে ভাবছে, আমাকে থাপ্পড় দেওয়ার এত ইচ্ছা আপনার? আবিরের থাপ্পড়ে ভয়ে 2 দিন যাবৎ খাবার টেবিলে সবার সাথে খায় না মেঘ। কে জানতো এই দুপুরবেলা আবির ভাই বাসায় চলে এসে জানলে হয়তো খেয়ে নিত, না হয় আবির খাওয়ার পর খেতে আসতো। কেন এই মানুষটা তার সামনে এসে কেনই বা এত রাগ দেখায় ভেবে পায় না। হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা। মেঘ মনে মনে বিড়বিড় করে বলে, আমার মনে একমাত্র আমার নিয়ন্ত্রণ চলবে, মেঘ ভয় পাবে না আবিরকে। তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ি দিয়ে নেমে যায়। সোফার কাছে পর্যন্ত যেতে মিম আর আদিকে দৌড়ে এসে জাপটে ধরে মেঘকে। আকস্মিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল মেঘ। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কী হয়েছে তোদের? মিম ফিসফিস করে মেঘকে বলে, প্লিজ আপু প্লিজ, আবির ভাইয়াকে বলো না আমাদেরকে নিয়ে বাইকে ঘুরতে। কখনো বাইকে উঠিনি, প্লিজ বলো। মেঘ কিছু বলতে যাবে ভেবে বলল, আমি বলতে পারবো না। আদি বলল, প্লিজ প্লিজ আপু, আমার বলার সাহস পাচ্ছি না, প্লিজ তুমি একটু বলো না। মেঘ আরও গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি বলতে পারবো না, তোদের ইচ্ছে তোরা বল। মেঘ মনে মনে তোরা শুকেই আছিস, আমাকে তো উঠতে বসতে থাপ্পড় মারার হুমকি দিচ্ছে। আমি এবার বললে নিশ্চিত আর খাবো একটা থাপ্পড়। আবির খাওয়ার এদিক ওদিক আসতে মেঘ তাড়াতাড়ি করে রুমে চলে আসে, কিন্তু আদি আর মিম তার করুণ স্বরে বলছে, প্লিজ আপু তুমি বলো না। এবার মেঘ রাগে কটমট করে, আমি বলতে পারবো না। মিমার আদি এবার চুপসে গেল। মেঘ এক মুহূর্ত দাঁড়ানো, সিঁড়ি দিয়ে উঠাই ব্যস্ত। আবির বিষয়টা লক্ষ্য করলো। আবির আদিকে জিজ্ঞেস করলো, কাকে কি বলছিস? ওকে। মিস শ্বাস টেনে নিয়ে বলল, ভাইয়া আমাদের আপনার বাইকে নিয়ে ঘুরতে যাবেন? মেঘ সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে ফিসফিস করে বলল, হিটলার নিবে তোদের বাইকে? সে ঘুরে বালি। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে উত্তর দিল, আমার বাইকে কাউকে উঠাবো না। কিছুদিন পর তানবীরকে বাইক কিনে দেবো, তখন ও ঘুরবে। আদি আকস্মিক প্রশ্ন করলো, তুমি তানবীর ভাইকে নিয়ে ঘুরো না? আবির এবার স্বাভাবিক কণ্ঠে বলল, এখন তানবীর আমার বাইকে উঠে নেই, তবে ভবিষ্যতে উঠতে পারে। ওর সাথে তোদের কি সম্পর্ক? মিমার আদি বোবা বেনে রইল। মেঘের কথা ফলে যাওয়াতে নিজেকে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে, 2 ভাইয়ের গলায় গলায় সম্পর্ক, অথচ বাইকে ওঠার পারমিশন দেয়নি। ছি! সহসা অভিব্যক্তি পাল্টানো মুখে বিড়বিড় করে বলল, হিটলার থেকে ভালো কিছু কী আর আশা করা যায়? রুমে গিয়ে সোজা হয়ে শুয়ে পড়লো। তৎক্ষণাৎ ফোনটা হাতে নিল। এই 2-3 দিনে একবারের জন্য ফেসবুকে ঢুকতেননি। মন খারাপ কাটলো ফেসবুকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে এসে, একদিন আগে আবির ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি ক্যাপশন দিয়েছে। ছোট্ট করে ক্যাপশনে লিখছে, শূন্যতায় আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে। মেঘ ছবিটা দেখে যতটা খুশি হলো তার থেকে বেশি চিন্তিত হলো। ক্যাপশনে কি বুঝিয়েছে? সেই ক্যাপশনে বোঝার চেষ্টায় মগ্ন। মনে মনে আড়ালো, উনি কি সত্যি কারোর সাথে রিলেশনে আছে? তৎক্ষণাৎ মেঘের ভেতর থেকে জবাব হলো, উনি তো প্রেম করলে তোর কি? তোর উঠতে বসতে থাপ্পড় দেওয়ার ভয় দেখায়? তোর লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে? সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল। সত্যি তো সে আবির ভাইয়ের উপর রেগে আছে, তাহলে আবার আবিরকে নিয়ে ভাবছে কেন? এদিকে আবির রুমে 5-10 মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপ থেকে আরও কিছু কাগজপত্র নিয়ে এসেছে। সন্ধ্যার পর মেঘের নতুন টিউটর আছে, বয়স বেশি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়াশোনা করছে, এবার 3য় বর্ষে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, গোলগাল চেহারা, বোরখা হিজাব পরে এসেছে। গুছিয়ে কথা বলে সুন্দর করে বুঝিয়ে পড়েছে মেঘকে। মেঘ যেন পড়ার থেকে বেশি মুগ্ধ হয়েছে ওনার কথা বলা স্টাইল। ওনার নাম জান্নাত। মেঘ ওনাকে এতই ভালো লেগেছে 2 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারলো না। জান্নাত আপুর কাছে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে ছুটে গেল বড় আপুর কাছে, জানালো ওনার কাছে পড়বে। আলী আহমদ খান কেন নিশ্চিত হলেন। তারপর মেঘকে বলেন, কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি আছে, তাহলে আমি নতুন টিউটর, তুমি চিন্তা করো না, পড়াশোনায় মনোযোগ দাও। মেঘ ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল।
রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করলো, কিন্তু আবির নেই। ইদানিং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে যায়। ওখানে সব গুছিয়ে প্ল্যানিং করাতে এসবে ব্যস্ত থাকে। রাত 11টার আগে ফিরেছে। কেউ অপেক্ষা করে না, কারণ আবিরের কড়া নির্দেশ, আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরবো না। সেই থেকে আবিরের মা আর মামুনি নিজেদের সময় মতো শুয়ে পড়ে। আবির 11টার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায়। কেটে গেল আরও 2 দিন, দেখা হলো না মেঘ আর আবিরে। সকালে আবির খেতে আসলো, মেঘ আগে আগে খেয়ে পালালো। সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না। মেঘ ছোটোবেলা থেকে খুব আগেবি আর জেদি, অল্পতে কান্না পায় স্বভাবের। কোনো বিষয়ে জেদ ধরলে তা সহজে কাটে না। যেমন সামান্য থাপ্পড়ের জন্য আবির ভাই এর আগে 9 বছরের উপরে কথা বলেনি একটিবার। আবির দেশে আসার মনের মধ্যে অন্যরকম জন্মানো শুরু হয়েছিল, কিন্তু আবির ভাইয়ের হুমকির অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে। মেঘ নিজেকে যেন অনুভূতিগুলো মাটি চাপা দিতে ব্যস্ত। কথায় আছে না, চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না। এজন্য মেঘ সর্বোচ্চ চেষ্টা করেছে আবির ভাইয়ের সামনে যেন না পড়ে। সবাই টেবিলে বসার আগে সে খেয়ে নিজের রুমে চলে যায়। আবির ভাই অফিসে এসে কোচিংয়ে বের হয়। আবির থাকে না বলে একটু রিল্যাক্স খেতে পারে। রাতে জান্নাত আপু পড়িয়ে 7:30 নাগাদ তখনই সে খেয়ে রুমে চলে যায়। তখন তো আর আবির ভাই ফিরে না, দেখা কী করে হবে। সেই রবিবার থেকে মেঘ পালিয়ে বেড়েছে। আজ বৃহস্পতিবার রাত মেঘ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা নিয়েছে। আবিরের কথা মনে পড়তে তাই আবিরের আইডিতে ঢুকলো, কিন্তু কোনো আপডেট নেই। মনের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠলো। মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল, তারপর থেকে দেখা নেই। মেঘের খুব ইচ্ছে করছে আবিরকে দেখতে, মনকে কোনোভাবে শান্ত করতে পারছে না। মনের জোরগুলো নিস্তেজ হয়ে ব্যর্থ। অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হলো, তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়েছে আবিরের রুমের দিকে। রাত তখন 11টা। ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল্ব জ্বলছে। পুরো বাড়ি অন্ধকার। মেঘ আবিরের রুমের সামনে দাঁড়ালো। দরজা চাপো না। আস্তে করে ধাক্কা দিল মেঘ। চেক করছিল খোলা নাকি বন্ধ। মেঘ হালকা ধাক্কাতে খুলে গেল। কিছুটা ঘাবড়ে গেল মেঘ। যদি আবির রুমে থাকতেন তাহলে আজ থাপ্পড় নিশ্চিত। তাই 2 গেলে হাত দিয়ে আস্তে করে উঁকি দিল রুমের বারান্দায় বাল্ব জ্বলছে, সেটা আলোয় রুমে আসছে। মোটামুটি আলোকিত হয়েছে রুমটা। আবির কোথাও নেই, বিছানা টান টান করে পাতানো। টেবিলে বই খাতা কাগজপত্র এলোমেলো হয়ে আছে, সাথে ল্যাপটপের আলো জ্বলছে। চেয়ারের উপর 2-3টা কাপড় এলোমেলো হয়েছে, ছেলেদের রুম সচরাচর যেমন হয়। মেঘের মনে মনে ভাবছে আবির ভাই কি এখনও বাসায় ফেরেনি। নিজের রুমের দিকে ফিরে এক কদম এগোতে কানে ভেসে আসে গানের আগমন। দাঁড়িয়ে পড়লে মেঘ। মনে মনে ভাবছে গান কে গাইছে, আবির ভাই না তো। আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে। মেঘ এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে যায়নি। সবাই গেলেও যায় না, ওর ভয় লাগে। সন্ধ্যাবেলা নাকি ছাদে তানারা ঘুরে বেড়ায়। সারাদিন ছাদে থাকেন এ ভয়ে ছাদে পা পাড়ে না সেদিকে। সিঁড়ির কাছে এসে থমকে যায়। এই গান কি তেনারা গেছেন আমাকে আকৃষ্ট করার নেওয়ার জন্য? যাবে কি যাবে না এটাই ভাবছে। বুকে সাহস না দিলে 2 কদম এগিয়ে যায়। একটু উঁকি দিয়ে দেখলো ছাদের দিকে। ছাদের গেট খোলা। এটা দেখে তার মনে সাহস পেল। তেনারা গান গাইলে গেট খোলার কি দরকার। তারপর আল্লাহ আল্লাহ করে এগোচ্ছে। গেটের কাছে এসে বুকে হাত রেখে উঁকি দিল ছাদের দিকে। ছাদের এক কোণায় নজর পড়ল সিঙ্গেল সোফার উপর হেলান দিয়ে একজন বসে। চাঁদের উপর থেকে মেঘ সরে যেতে স্পষ্ট বোঝা গেল এটা আবির ভাই। মেঘ নিস্তব্ধ হয়ে পড়ল। এত রাতে আবির ভাই ছাদে কেন? কৌতূহল হলো মেঘের। আগে গান গেছে তা মেঘ বুঝতে পারেনি। নিচ থেকে শুধু সুরটাই শুনেছে। এখন আবির ভাই নীরব। কয়েক মুহূর্ত পর আবির ভাই আবার শুরু করলো। ছোট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় আঁকি। ছোট্ট তোর ওই ওমের ডানায় নাক ঘষতে দিবি নাকি। মেঘ উদ্বিগ্ন নয়নে তাকিয়েছে আবির ভাইয়ের দিকে। ছেলেদের গান শিখতে হয় না, তারা খালি গলাতে গান যেন অসম্ভব সুন্দর গায়। মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে। আবির ভাই এক এক করে লিস্ট বার করতে করতে মনোযোগ দিল। নিজেকে নিজে প্রশ্ন করলো মেঘ, এই গান কাকে উদ্দেশ্য করে গাইছে? আমাকে নিয়ে নয় তো? এইটুকু বলতে মুখে হাসি ফুটলো মেঘের। তৎক্ষণাৎ মনে হলো উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন? আমি কে? তানভীর ভাই তো সেদিন বললো আবির ভাইয়ের জীবনে অন্য কেউ আছে, তাহলে কি তার কথা ভেবে গান গাইতে? সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেলো। নিস্তব্ধ আঁখিতে তাকিয়ে সে বুকের বাপাশে হালকা ব্যথা অনুভব করলো। ওনার মনে সত্যি অনেক দুঃখ হয় না এমন গান গায়। এর মধ্যে আবির গান গেয়ে গেল। কিছুক্ষণ নীরব করে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধারালো। আগুন জ্বালানো সেই সিগারেট। এদিকে মাথায় আকাশ ভেঙে পড়েছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আবির ভাই সিগারেট খান, দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছে না। আচমকা দরজার পাশে বসেছে সে। মেঘের জাত শত্রু সিগারেট।
যেখানেও সিগারেটের গন্ধ সহ্যই করতে পারে না, সিগারেটের গন্ধে তার কষ্ট হয়। সেখানে আবির সিগারেট খাচ্ছে, এজন্য মেঘ মানতেই পারছে না। ওষ্ঠদয় উল্টে চোখের জল ফেলছে। যাকে সে মিস করছিল এতদিন, তাকে দেখার জন্য উদ্বেগ, তাকে খুঁজে এরকম একটা দৃশ্য সে কল্পনীয় ভাবেনি। অষ্টাদশীর মনটা নির্মমভাবে হত্যা করেছে আবির। আবির্ভাবে অষ্টাদশীর মনে বসন্ত ফুলের মতো আর ফুটবে না। আবিরের প্রতি খুব রাগ হলো মেঘের। রাগের সাথে সাথে কান্নার মাত্রা বাড়তে লাগলো। ছাদের দরজার পাশে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা পাচ্ছে না। আচমকা আবির মেঘের সামনে হাজির হলো। মেঘ তখনও কান্নায় ব্যস্ত। আবির গম্ভীর কণ্ঠ শুধলো, এখানে কি করছিস? আমি তো ভালোবাসি তোমাকে। 3য় পর্ব।